গল্পের লেখক হলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত গল্পের বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প হীরা চুনি পান্না। আজ থাকলো অন্তিম পর্ব। বৈকালবেলা 4টে নাগাদ থানা থেকে মথুরা প্রসাদের সংবাদবাহী একজন সিপাহী এলো। মাত্র কিছুক্ষণ আগে ডিস্ট্রিক্ট সুপার মিস্টার হস্কিন্স নাকি অকস্মাৎ স্বয়ং রতনগড়ে এসে পৌঁছেছেন এবং তিনি কিরিটির সঙ্গে দেখা করবার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন থানায়। কিরিটি চিঠিটা পেয়ে মুহূর্ত মাত্র আর দেরি করল না, থানায় যাবার জন্য প্রস্তুত হয়ে নিল। কিরিটি যখন প্রস্তুত হচ্ছে, মিসেস ঘোষাল কিরিটির বৈকালি চা নিয়ে সেই ঘরের দিকেই আসছিলেন। ঘরে প্রবেশ করে কিরিটিকে জামা গায়ে দিতে দেখে জিজ্ঞাসা করলেন, বেরিচ্ছেন নাকি মিস্টার রায়? হ্যাঁ। কখন ফিরবেন? কিরিটি প্রত্যুত্তরে বলে, হয়তো ফিরতে আমার রাত হতে পারে মিসেস ঘোষাল। আমার অপেক্ষায় আপনারা কিন্তু না খেয়ে বসে থাকবেন না। আর একটা কথা, বলতে বলতে কিরিটি যেন একটু ইতস্তত করেই বললে, ডক্টর ঘোষালের আমি সিকিউরিটি হয়ে আছি মথুরা প্রসাদ বাবুর কাছে। আমার বিনা অনুমতিতে তিনি যেন বাড়ি থেকে কোথাও না বের হন। মিসেস ঘোষাল কিরিটির মুখের দিকে এবারে মুখ তুলে তাকালেন। তার সেই দৃষ্টিতে সেই মুহূর্তে যে প্রশ্নটি স্পষ্ট হয়ে উঠেছিল সেটা কিন্তু কিরিটির তীক্ষ্ণ দৃষ্টিতে এড়ায় না। তাই বোধ হয় কিরিটি ব্যাপারটাকে একটু হালকা করে দেওয়ার জন্যই বলে, বুঝতে পারছেন তো ব্যাপারটা, জাস্ট এ ফর্মালিটি। হঠাৎ ওই সময় ঘোষাল গৃহিণী মৃদু কণ্ঠে ডাকলেন, মিস্টার রায় বলুন, সত্যি কি আপনি আমার স্বামীকে সন্দেহ করেছেন? কিরিটি কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর শান্ত মৃদু কণ্ঠে বললে, আপনার ওই প্রশ্নের জবাবটা ঠিক এই মুহূর্তে আমি দিতে পারছি না মিসেস ঘোষাল, আমি দুঃখিত। কিন্তু হ্যাঁ, দিতে পারতাম যদি আপনি ও আপনার স্বামী সত্যিকারের বন্ধুর মতোই আমাকে বিশ্বাস করে আপনাদের সমস্ত কথা অকপটে এতটুকু গোপন না করে বলতেন। কিন্তু আপনারা তা তো পারেননি। কি বলছেন আপনি? আপনাকে বিশ্বাস করিনি? না, নিজের মনেই প্রশ্নটা করুন মিসেস ঘোষাল, জবাব পাবেন। কিন্তু কি কথা আপনার কাছে গোপন করেছি? দেখুন মিসেস ঘোষাল, সলিল সরকারের রহস্যজনক হত্যাকে কেন্দ্র করে সমস্ত ব্যাপারটা বর্তমানে এমন একটা বিশ্রী পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে ঘটনাচক্রে, যার সঙ্গে আপনার স্বামীও জড়িত হয়ে পড়েছেন। বিশ্বাস করেন নিশ্চয়ই কথাটা? কেমন কিনা? সেক্ষেত্রে পুলিশ যদি আজ আপনার স্বামীকে সন্দেহই করে, তাহলে কি তাদের খুব দোষ দেওয়া যায়? কিন্তু না, বাধা দিল কিরিটি। শুনুন আমার কথা। আপনার স্বামী সলিল সরকারের হত্যার রাত্রে যখন বের হয়েছিলেন, তখন তাকে অকুস্থানের সন্নিকটে যখন দেখা গিয়েছিল, তখন সেক্ষেত্রে তিনি যতক্ষণ না পর্যন্ত তার সে রাত্রের মুভমেন্ট সম্পর্কে নিজেকে ক্লাসিফাই করছেন, ততক্ষণ আপনি বলুন তার উপর থেকে পুলিশের সন্দেহটা কি যেতে পারে? কিন্তু সে রাত্রে তিনি একবার মাত্র বাড়ি থেকে বের হয়েছিলেন বলে যে তাকেই হত্যাকারী বলে ধরে নিতে হবে, সেটাই বা কেমন যুক্তি? কিরিটি মৃদু হাসল, তারপর বললে, না মিসেস ঘোষাল, সেটাই একমাত্র যুক্তি নয়। মথুরা প্রসাদের যুক্তিটা কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে অবশ্যই সেটা আমি জানি না বটে, তবে আমার যুক্তিটা কিন্তু একমাত্র ওই ভিত্তির উপরই দাঁড়িয়ে নেই। তার মানে? একটা আর্ত ব্যাকুলতা যেন মিসেস ঘোষালের কণ্ঠস্বরে স্পষ্ট হয়ে ওঠে। কিরিটি বলে, প্রথমত আপনার স্বামী দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আমার কাছে গোপন করে আসল সত্যকে একটা মিথ্যার আবরণ দিয়ে আমাকে এড়িয়ে যেতে চেয়েছেন। কি বলছেন আপনি? ঠিকই বলছি। প্রথমত, বন্দুকের ব্যাপারটা সম্পর্কে সত্যি কথা তিনি আমাকে বলেননি। দ্বিতীয়ত, সলিল সরকার যে রাত্রে নিহত হন, সেই 13 তারিখের রাত্রে তিনি যে একটা ডেফিনিট উদ্দেশ্য নিয়ে ওই ঝড়জলের মধ্যেও বের হয়েছিলেন, সেটা স্বীকার না করলেও আমার বুঝতে কষ্ট হয়নি। তারপরে হঠাৎ তীক্ষ্ণ রিজু কণ্ঠে মিসেস ঘোষালের চোখের উপর চোখ রেখে কিরিটি বললে, একটু আগে আপনাকে বলেছিলাম না,
এখনও আপনারা স্বামী স্ত্রী আমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু এখন আর আমার সময় নেই। আমি থানা থেকে ঘুরে আসি। আমি যা বলে গেলাম একটু ভেবে দেখবেন ভালো করে। বিশ্বাস করুন, আমি আপনাদের সাহায্যই করতে চাই। কথাগুলো বলে আর মুহূর্ত কাল অপেক্ষা করল না। কিরিটি ঘর থেকে বার হয়ে গেল। প্রস্তর মূর্তির মতো নির্বাক দাঁড়িয়ে রইলেন মিসেস ঘোষাল ঘরের মধ্যে একাকী। থানার বারান্দাতেই মথুরা প্রসাদ কিরিটির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। কিরিটিকে আসতে দেখে আহ্বান জানালেন, আসুন মিস্টার রায়। মিস্টার হস্কিন্স আপনার চিঠি পেয়ে স্বয়ং এসে গিয়েছেন। ঘরের মধ্যে আপনার অপেক্ষায় বসে আছেন। কিরিটি মথুরা প্রসাদের সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করতেই পুলিশ সুপার মিস্টার হস্কিন্স উঠে দাঁড়িয়ে সানন্দে বললেন, হোয়াট আ সারপ্রাইজ! তোমার চিঠি পেয়ে তো আমি একেবারে বিস্ময়ে থ হয়ে গিয়েছি রায়। বসো বসো। তারপর কি ব্যাপার বলো তো? চিঠিতে কিছুই ভেঙে স্পষ্ট করে লেখনি, কেবল লিখেছ রতনগড় স্টেটের ম্যানেজারের হত্যাকে কেন্দ্র করে দারুণ একটা মিস্ট্রির উদ্ভব হয়েছে। একটানা কথাগুলো বলে মিস্টার হস্কিন্স কিরিটির দিকে তাকালেন। কিরিটি বসতে বসতে মৃদু হেসে বললে, একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়েছি বলেই তোমার শরণাপন্ন হতে হয়েছে মিস্টার হস্কিন্স। অথবা বলতে পারো আইনের সাহায্যের জন্য আইনের সাক্ষাৎ একজন প্রতিভূকে বিরক্ত করতে বাধ্য হয়েছে। ননসেন্স! এতটুকু বিরক্ত হইনি আমি। রাদার তোমার সঙ্গে দেখা হবে জেনে সোজাসুজিই চলে এসেছি। তাছাড়া তুমি যখন এর মধ্যে আসো বুঝতেই আমি পেরেছিলাম ব্যাপারটা একটু জটিলই হবে। তুমি যেভাবে জটিল মনে করছো ঠিক তা না হলেও রবিশঙ্কর লোকটা একটু জটিল হয়েই উঠেছে বলে তোমাকে স্মরণ করেছিলাম। রবিশঙ্কর? হু ইজ হি? রতনগড় স্টেটের বর্তমান মালিক। ইয়েস, আই রিমেম্বার। শুনেছি এবং রিপোর্টও পেয়েছি লোকটা খুব সুবিধার নয়। হ্যাঁ, কতকটা সেই রকমই পোজ নিচ্ছেন বটে, এবং সেই পোজ ভেঙে দিয়ে তার সত্যিকারের আসল চেহারাটা দেখবার জন্যই তাকে একটু আইনের দাওয়াই সেবন করাতে হবে বলে মনে হয়। সঙ্গে সঙ্গে বলে উঠলেন সায় দিয়ে মথুরা প্রসাদ, সত্যিই স্যার, আইন আদালতকে একদম মানে না। ফিরে তাকালেন মথুরা প্রসাদের কথায় মিস্টার হস্কিন্স তার মুখের দিকে। কিরকম? ওই মিস্টার রায়কে জিজ্ঞাসা করুন না, জবাব দিলেন মথুরা প্রসাদ। তবে আমিও ছেড়ে কথা বলিনি। সেদিক থেকে সুবিধা করতে না পারলেও হত্যাকারীকে বোধহয় ধরে ফেলেছি। মিস্টার হস্কিন্স কথাটা শোনবার সঙ্গে সঙ্গেই সপ্রশ্ন দৃষ্টিতে মথুরা প্রসাদের মুখের দিকে তাকালেন। তারপরে কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার রায়? উনি অবশ্যই যার কথা বলছেন তার মুভমেন্ট সন্দেহজনক বটে, তবে সেইটুকু এভিডেন্সের উপর নির্ভর করেই তার মতো একজন বিশেষ ইনফ্লুয়েন্সিয়াল ভদ্রলোককে একেবারে নিঃসন্দেহেই হত্যাকারী বলে চিহ্নিত করাও যেতে পারে না। এবার বাধা দিলেন মথুরা প্রসাদ, বললেন, কিন্তু মিস্টার রায়, আমি নিঃসন্দেহ যে এই ডাক্তারেরই কাজ। ওকে অ্যারেস্ট করে একটু চাপ দিলেই সত্যি কথা স্বীকার করতে বোধ পাবেন না দেখবেন। সে কথা আলোচনা করবার এখনো সময় আছে মথুরা প্রসাদ বাবু। তার আগে একবার চলুন রতনগড় প্যালেসে, যদি ব্রজেশ্বর পাণ্ডের মুখ থেকে কোনো কিছু নতুন শোনা যায়, বললে কিরিটি। একান্ত যেন অনিচ্ছার সঙ্গেই কিরিটির প্রস্তাবে সায় দিয়ে মথুরা প্রসাদ বললেন, বেশ চলুন। মিস্টার হস্কিন্স, কিরিটি বলে, তুমি যখন এসেই গিয়েছ আমাদের সঙ্গে গেলে। নিশ্চয়ই যাব। হস্কিন্স উঠে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে। রতনগড় প্যালেসে পৌঁছে নিজেদের আগমন সংবাদটা দেওয়ার পর অল্পক্ষণের মধ্যেই উপর থেকে ডাক এলো সবার। দোতলায় যে ঘরে প্রথম সাক্ষাৎ হয়েছিল রবিশঙ্করের সঙ্গে কিরিটির, সেই ঘরের মধ্যেই অপেক্ষা করছিলেন রবিশঙ্কর। সকলকে ঘরে প্রবেশ করতে দেখে মুখে সাদর আহ্বান জানিয়ে রবিশঙ্কর কিরিটির মুখের দিকে তাকিয়ে বললেন, বলুন মিস্টার রায়, কি আমি করতে পারি আপনাদের মতো সম্মানিত অতিথিদের জন্য? আর কয়েকটি প্রশ্ন আপনাকে করতে চাই। বিশেষ কিছু নয়, আর দুটি অনুরোধ আপনাকে করব রবিশঙ্কর বাবু। মাত্র দুটো কেন, 10টা অনুরোধ থাকলেও বলুন না। আর প্রশ্ন যত খুশি করতে পারেন। না, বেশি বিরক্ত করব না আপনাকে রবিশঙ্কর বাবু। আপনাকে ও আপনার কর্মচারী ব্রজেশ্বর পাণ্ডেকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। অনুগ্রহ করে মিস্টার পাণ্ডেকে যদি এই ঘরে একটু ডেকে পাঠান। কিন্তু ব্রজেশ্বর তো রতনগড়ে নেই। আজ সকালে অফিসের একটা জরুরি কাজে তাকে কলকাতায় যেতে হয়েছে। শান্ত নির্বিকার কণ্ঠে প্রত্যুত্তর দিলেন রবিশঙ্কর।
ক্ষণকাল তীক্ষ্ণ দৃষ্টিতে কিরিটি রবিশঙ্করের মুখের দিকে তাকিয়ে থাকে। রবিশঙ্করও সমান দৃষ্টিতে তাকিয়ে থাকেন কিরিটির চোখে চোখ রেখে। চোখের দৃষ্টিতে নয়, দুটো শানিত ছোড়ার ফলা যেন পরস্পরকে স্পর্শ করছে। ও আচ্ছা, আপনি দস্তানা ব্যবহার করেন? কিরিটি সহসা প্রশ্ন করে। না, কখনো ব্যবহার করিনি। আপনার দুহাতের আঙুলগুলো দেখি। রবিশঙ্কর দুহাতে 10 আঙুল সামনে মেলে ধরলেন। ধন্যবাদ। তাহলে এবার আমার আর একটি প্রশ্নের জবাব দিন। গত 13 তারিখে ঝড়ঝড়ে রাত্রে, অর্থাৎ যে রাত্রে সলিল সরকার নিহত হন, সে রাত্রে আপনি রতনগড় প্যালেসের বাইরে গিয়েছিলেন কেন? সে তো সেই দিনই আপনাকে বলেছিলাম মিস্টার রায়। হ্যাঁ, বলেছিলেন বটে। আপনি আপনার সঙ্গে বন্দুক নিয়ে বের হয়েছিলেন, তাই না? হ্যাঁ, এও বলেছিলাম বাঘ শিকার করবার জন্য। ফায়ারিং করেছিলেন? হ্যাঁ, ফায়ারিং করেছিলাম দুবার। আর কিছু জিজ্ঞাসা আছে আপনার মিস্টার রায়? আছে। শুনেছি রতনগড়ের ভূতপূর্ব মালিক জগদীশ নারায়ণ ও আপনি প্রায় সমবয়সী ছিলেন এবং আপনাদের উভয়ের মধ্যে নাকি যথেষ্ট সদ্ভাবও ছিল। থাকাটাই কি স্বাভাবিক নয় মিস্টার রায়? নিশ্চয়ই। আর সেই কারণেই যদি বলি, জগদীশ নারায়ণের ব্যক্তিগত জীবনের অনেকখানি জানা আপনার পক্ষে খুবই স্বাভাবিক। নিশ্চয়ই সে সম্পর্কেও আপনার দ্বিমত হবে না। শেষের কথাটা যেন অতর্কিতে একটা চাবুকের মতোই রবিশঙ্করের মুখের ওপর এসে পড়ল এবং সঙ্গে সঙ্গে তার ক্ষণপূর্বের প্রশ্নোত্তর দানের তাচ্ছিল্যের ভঙ্গিটাও যেন সহসা দপ করে নিভে গেল। রবিশঙ্কর এতক্ষণে যেন বুঝতে পারে প্রশ্ন ও প্রশ্নোত্তরের ভিতর দিয়ে শনৈ শনৈ কিরিটি কোন দিকে এগিয়ে যাচ্ছে, এবং বুঝতে পারার সঙ্গে সঙ্গেই রবিশঙ্করের মুখখানা যেন হঠাৎ গাম্ভীর্যে থমথমে হয়ে ওঠে, হঠাৎই যেন স্তব্ধ হয়ে যান। রবিশঙ্কর বাবু, আমার প্রশ্নের জবাব এখনো পাইনি। জগদীশের ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনি ঠিক কি মিন করছেন? বুঝতে পারলাম না তো মিস্টার রায়। না বুঝতে পারার মতো ব্যাপারটা তো আদৌ দুর্বোধ্য নয় রবিশঙ্কর বাবু। শুনেছি মুরলী নারায়ণের সঙ্গে তার একমাত্র পুত্র জগদীশ বাবুর ঘোরতর একটা মতান্তর ঘটেছিল। হতে পারে, হতে পারে নয়, হয়েছিল। আর আমার ধারণা আপনি জানেন তার কারণটা। আপনি দেখছি অন্তর্যামীর মতোই কথা বলছেন মিস্টার রায়। না রবিশঙ্কর বাবু, অন্তর্যামী আমি নই। সাধারণ বুদ্ধি দ্বারাই প্রশ্নটা আমি করছি। আর সেই সঙ্গে আমার আরেকটি প্রশ্নের যদি জবাবটা দেন, ডক্টর শ্যামাকান্ত ঘোষালের সঙ্গে জগদীশ নারায়ণের এমন কি হয়েছিল যাতে করে দুপক্ষের বুক দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল? আপনার উর্বর মস্তিষ্কের কল্পনাটা দেখছি অত্যন্ত সুদূর প্রসারী মিস্টার রায়। কিন্তু দুঃখিত আমি, আপনার শেষোক্ত দুটি প্রশ্নের একটিরও জবাব দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। নেই নয়, বলুন দেবেন না। কিন্তু একটা কথা আপনি ভুলে যাচ্ছেন রবিশঙ্কর বাবু। ব্রজেশ্বর পাণ্ডে সম্পর্কে যত সতর্কতাই অবলম্বন করুন না কেন, আপনি হয়তো জানেন না যে সেদিন রাত্রে থানায় তার মুখ থেকে আমাদের যতটুকু জানবার ছিল তা বলবার পরেই সেখানে আপনি গিয়ে উপস্থিত হয়েছিলেন। এবারে যেন সত্যি সত্যি চমকে উঠলেন রবিশঙ্কর এবং স্খলিত কণ্ঠে বললেন, কি কি শুনেছেন ওই সেই গর্ধপটার কাছে আপনি? একটা শঙ্কা, একটা ভয় রবিশঙ্করের কণ্ঠের সুরে যেন স্পষ্ট হয়ে ওঠে। কিরিটি বুঝতে পারে অতর্কিতে কৌশলে অন্ধকারে যে তীর সে নিক্ষেপ করেছে, লক্ষ্যভেদে সেটা ব্যর্থ হয়নি। বললাম তো আপনাকে, একটু আগে যে প্রশ্নের উত্তর আপনি এড়িয়ে গেলেন তার জবাব সেদিন তার মুখ থেকেই আমি পেয়েছিলাম। কেবল যাচাইয়ের জন্যই আপনাকে আমি প্রশ্নগুলো করছিলাম। কি শুনেছেন আপনি সেই ইডিয়েটটার মুখে জানি না, তবে এটুকু বলতে পারি সে যা বলেছে সম্পূর্ণ তার উর্বর মস্তিষ্কেরই কল্পনা জানবেন, কিন্তু তার মধ্যে সত্য নেই। বেশ, কিন্তু আপনার ভাই মণিশঙ্কর বাবুর মুখে যা শুনেছি। মণিশঙ্কর? বিস্মিত দৃষ্টিতে তাকালেন রবিশঙ্কর কথাটা বলে। কি কি শুনেছেন আপনি মণির কাছে? সেও হয়তো বলবেন তার উর্বর মস্তিষ্কেরই কল্পনা। নাইবার শুনলেন তার মুখে যা শুনেছি সে কথা। শুনুন রবিশঙ্কর বাবু, সত্য যা তাকে যত চেষ্টাই করুন আপনি চাপা দিয়ে রাখতে পারবেন না, কিন্তু এই গম্ভীর কণ্ঠে বললে। রবিশঙ্কর যেন অতঃপর কিছুক্ষণ স্তব্ধ হয়ে চেয়ে থাকেন কিরিটির মুখের দিকে, তার কথায়। আপনি স্পষ্টই বুঝতে পেরেছেন যে রতনগড়ের গদিতে বেশি দিন আর আপনার নয়, তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, আর যে মুহূর্তে সেটা আপনি স্থির নিশ্চিত করে জেনেছেন সেই মুহূর্ত থেকেই কুৎসিত এক ষড়যন্ত্রের জাল বিস্তার করে রতনগড়ের সত্যিকারের উত্তরাধিকারের সর্বনাশ সাধনে আপনি প্রবৃত্ত হয়েছেন। মিস্টার রায়, সত্যিই আপনি দেখছি জেগে স্বপ্ন দেখছেন।
এবারে হয়তো বলবেন জগদীশের এখনো মৃত্যুই হয়নি, সে এখনো বেঁচেই আছে। তিনি বেঁচে নেই বটে, কিন্তু তার উত্তরাধিকারীরা আজও বেঁচে আছে। এবারে বলবেন কি জগদীশ নারায়ণের দুই পুত্র হীরা ও চুনিকে কোথায় আপনি গোপন করে রেখেছেন? হীরা চুনি? হ্যাঁ, হীরা চুনি। ক্ষণকাল স্তব্ধ হয়ে থেকে একসময় ধীরে ধীরে রবিশঙ্কর বললেন, তারা মারা গেছে। ও, আর হীরাচুনির মা? সেও আর বেঁচে নেই। বাধা দিলেন এবারে মথুরা প্রসাদ। বললেন, এসব আপনি কি বলছেন মিস্টার রায়? জগদীশ নারায়ণ তো শুনেছি বিবাহ করেননি। ঠিকই বলছি মথুরা প্রসাদ বাবু। আর রবিশঙ্কর বাবুও যে সে কথা স্বীকার করলেন তাও তো আপনি এইমাত্র শুনলেন। জগদীশ নারায়ণ গোপনে বিবাহ করেছিলেন, এবং তিনি যে বিবাহ করেছিলেন সে কথা আর কেউ না জানলেও উনি রবিশঙ্কর বাবু জানতেন। আর জগদীশের দুই যমজ ছেলের নামই হীরা আর চুনি। তারা যদি আজ সত্যি না বেঁচে থাকে তাহলে বলবো ওই রবিশঙ্কর বাবুই কৌশলে তাদের এই পৃথিবী থেকে সরিয়েছেন, যাতে করে নির্বিবাদে উনি রতনগড়ের গদিতে বসে বহাল তবিয়তে রাজ্যপাট চালাতে পারেন। মিস্টার রায়, অনুচ্চ কণ্ঠে এবারে রবিশঙ্কর কথা বললেন, এতক্ষণ ধরে আপনার অনেক পাগলামি সহ্য করেছি ভদ্রতার খাতিরে, কিন্তু আর সহ্য করব না। আপনাকে এবার স্থান ত্যাগ করবার জন্য বলতে বাধ্য হব। মিস্টার হস্কিন্স এতক্ষণ নির্বাক দর্শক ও শ্রোতা হিসেবে একটা চেয়ারের উপর বসেছিলেন। রবিশঙ্কর ও কিরিটির পরস্পরের মধ্যে বাংলায় কথাবার্তা চলবার দরুন উভয়ের আলোচনার বিষয়বস্তুটাও বুঝে উঠতে পারছিলেন না, কিন্তু রবিশঙ্করের শেষ কথাগুলো উচ্চারণের ভঙ্গিতে তাকে আকর্ষণ করে। তিনি এবার কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ব্যাপার কি রায়, উনি তোমাকে কি বলছেন? কিরিটি দু চারটে কথায় মিস্টার হস্কিন্সকে বুঝিয়ে দেয় যে রবিশঙ্কর কিরিটির কোনো প্রশ্নেরই জবাব তো দিচ্ছেনই না, বরং তাকে বলছেন পাগল এবং ঘর ত্যাগ করবার জন্য বলছেন। নো বাবু, ইউ মাস্ট আনসার টু হিজ কোশ্চেন্স। ভালোভাবে তুমি উত্তর না দিলে তোমাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হব, হস্কিন্স এবারে বললেন। মিস্টার হস্কিন্সের কথায় যেন রবিশঙ্কর দপ করে জ্বলে উঠলেন। চিৎকার করে বললেন, তবে রে ইংরেজ কুত্তা! বলে সামনের টেবিলের ড্রয়ারটা টেনে একটা পিস্তল হাতে তুলে নিতেই চোখের পলকে এক লাফ দিয়ে কিরিটি রবিশঙ্করের সামনে এসে পড়ল, এবং অসাধারণ ক্ষিপ্রতার সঙ্গে জুতো সমেত রবিশঙ্করের পিস্তল ধৃত হাতটার উপরে রবিশঙ্কর ব্যাপারটা বুঝে উঠবার আগেই একটা লাথি বসিয়ে দিল। পিস্তলটা রবিশঙ্করের হাত থেকে ছিটকে গিয়ে অদূরে মেঝের উপর পড়ল ঠং করে। মিস্টার হস্কিন্স ব্যাপারটা অত্যন্ত দ্রুত ঘটায় প্রথমটাই বুঝতে পারেননি, কিন্তু বুঝবার সঙ্গে সঙ্গেই মথুরা প্রসাদের তাকিয়ে বললেন, পুট হিম আন্ডার অ্যারেস্ট মিস্টার চৌবে। কিরিটি অতর্কিত হাতে ঠিক কবজির কাছে লাথি বসিয়ে হাতের মুষ্টি থেকে রিভলভারটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা অব্যক্ত যন্ত্রণাকাতর শব্দ করে বাঁ হাত দিয়ে রবিশঙ্কর আহত ডান হাতটা চেপে তখনও দাঁড়িয়েছিলেন নির্বাক নিস্পন্দ হয়ে। কারো মুখে কথা নেই আর। সমস্ত ঘরটা অস্বাভাবিক একটা স্তব্ধতায় তখন যেন থমথম করছে। ক্ষণপূর্বের পরিস্থিতিটা হঠাৎ বদলে যাওয়ায় ঘরের মধ্যে উপস্থিত সকলেই যেন কেমন একটি অভিভূত হয়ে পড়েছিল, এবং চরম আদেশটা মিস্টার হস্কিন্সের মুখ থেকে উচ্চারিত হওয়া সত্ত্বেও মথুরা প্রসাদ স্থানুর মতোই তখনও দাঁড়িয়ে। স্তব্ধতা ভঙ্গ করে কিরিটি প্রথম কথা বললে, রবিশঙ্কর বাবু। কিরিটির ডাকে রবিশঙ্কর তার মুখের দিকে চোখ তুলে তাকালেন নিঃশব্দে। রবিশঙ্করের গৌরবর্ণ মুখখানি রক্তচাপে তখন যেন একেবারে ফেটে পড়ছে। কপালের পাশে নীল শিরা দুটো ফুলে উঠেছে, দু চোখের দৃষ্টিতে যেন আগুন জ্বলছে। চেয়ে রইলেন শুধু রবিশঙ্কর, কিরিটির মুখের দিকে কোন রূপ সাড়াই দিলেন না। বসুন রবিশঙ্কর বাবু, বুঝতে পারছে ছেলে মানুষই করে কোনো লাভই নেই। প্রস্তুত হয়েই আজ আমি এসেছি। রবিশঙ্কর তথাপি বসলেন না, দাঁড়িয়েই রইলেন। আপনাকে আমার যে প্রশ্নগুলো করবার ছিল তা এখনো শেষ হয়নি। বসুন ওই চেয়ারটায়, ভালোভাবে আমার প্রশ্নের জবাবগুলো দিন। রবিশঙ্কর কিন্তু পূর্ববৎ নীরব। তথাপি কিরিটি প্রশ্ন করে, ডক্টর ঘোষালের উপর আপনার মামা স্বর্গীয় মুরলীনারায়ণ বাবুর রাগের কি কারণ ছিল জানেন? আশ্চর্য! রবিশঙ্কর কিন্তু এবারে জবাব দিলেন, বললেন, কাউকে না জানিয়ে জগদীশ গোপনে ডক্টর ঘোষালের বোন সুষমা দেবীকে বিবাহ করেছিল বলে। এইটাই আমি অনুমান করেছিলাম, কিন্তু গোপন কথাটা মুরলীনারায়ণ বাবু জানলেন কি করে? আমি একটা বেনামা চিঠিতে তাকে কথাটা জানাই। তাহলে আপনি? কিন্তু জগদীশ না হয় ডক্টর ঘোষালের বোনকে বিবাহই করেছিলেন গোপনে। জাতি হিসাবে তিনি অন্য জাতি নন এবং যথেষ্ট শিক্ষিতা।
উচ্চ বংশজাত ও সুন্দরী দেখতে ছিলেন সুষমা দেবী। তবে মুরলীনারায়ণের রাগের কারণটা কি? সম্পর্কের দিক থেকে সুষমা দেবীর সঙ্গে জগদীশের বিবাহ হতে পারে না। সম্পর্কের দিক দিয়ে ওদের বিবাহ হতে পারে না? না। তার মানে সুষমার মা কি? বলুন, থামলেন কেন? সুষমার মা জগদীশের মায়ের পেটের আপন বোন ছিলেন। কিরিটির বিস্ময়ের যেন আর অবধি থাকে না। কতকটা আত্মগতভাবেই রবিশঙ্করের শেষের কথাগুলো পুনরাবৃত্তি করে বলে, জগদীশের আপন বোনের মেয়ে? কিন্তু আমি তো যতদূর শুনেছি জগদীশের একই সহোদরা ছিলেন, বিমলা দেবী নাম। বিবাহের মাত্র কদিন পরেই ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয় এবং তার কোনো সন্তান সন্ততি ছিল না। সকলেই তাই জানে বটে, তবে সেটা ভুল, সত্য নয়। বিবাহের পর অনেকদিন তিনি বেঁচে ছিলেন। মুরলী দাদু তার মৃত্যু সংবাদটা রটনা করেছিলেন মাত্র। কেন? বিমলা অর্থাৎ আমার মাসি দাদুর অমতে এবং অজ্ঞাতে তাঁরই এক স্টেটের MA BL পাস করা শিক্ষিত অধীনস্থর কর্মচারী রমাকান্ত ঘোষালের সঙ্গে এক রাত্রে রতনগড় থেকে কলকাতায় পালিয়ে গিয়ে তাকে বিবাহ করেন। বিমলাকে রমাকান্ত পড়াতেন। সেই সময় দুজনের মধ্যে প্রেম হয়। তারপর কথাটা অবশ্যই গোপন রাখা যায়নি এবং দাদু তখন কলকাতায় যান, বোধহয় কন্যাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসেন। তারপরে এসে রটিয়ে দেন কন্যাকে বিবাহ দিয়ে। কন্যা জামাতাকে নিয়ে তিনি রতনগড় ফিরছিলেন। সেই সময় পথে ট্রেন অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়। সেই সময় একটা প্রচন্ড ট্রেন অ্যাক্সিডেন্ট অবশ্যই হয়েছিল। তবে যে এখানকার লোকেরা বলে বিবাহের 6 বৎসর পরেই তার মৃত্যু হয়, কিরিটি বলে সেটাও দাদুর রটনা। ধীরে ধীরে এতক্ষণে যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্রের সন্ধান পেয়ে রতনগড় রহস্যের মধ্যে আলোর রশ্মি দেখতে পায় কিরিটি। সত্যি কি বিচিত্র কাহিনী! পিতার অমতে গোপনে পালিয়ে গিয়ে মুরলীনারায়ণের কন্যা বিমলা বিবাহ করল তার ভালোবাসার জনকে, আর তারই কন্যার প্রেমে পড়ল কিনা তারই ভাই জগদীশ নারায়ণ। এর চাইতে বিচিত্র আর কি হতে পারে? এতক্ষণে বুঝতে পারছে কিরিটি শ্যামাকান্তের উপরে মুরলীনারায়ণের আক্রোশের হেতুটা এবং রতনগড়ের উপরে শ্যামাকান্তরও আক্রোশের হেতুটা। আর একটা কথা রবিশঙ্কর বাবু, জগদীশ নারায়ণ কি তার স্ত্রীর সত্যিকারের পরিচয় জানতেন? না, আমার মুখেই পরে শোনে। আপনি তাহলে জানতেন না? যেদিন মুরলী দাদু শ্যামাকান্তকে রতনগড়ে ডেকে এনে শাসন করেন সেদিন এখানে আমি উপস্থিত ছিলাম। পাশের ঘর থেকে তাদের কথাবার্তা আমি সব শুনতে পাই। আবার কিরিটি প্রশ্ন করে, আপনি বলছেন হীরাচুনি মারা গেছে এবং তাদের মা সুষমা দেবীও মারা গেছেন? হ্যাঁ। কি করে জানলেন? সে প্রমাণ আমার কাছে আছে বই কি। কি সে প্রমাণ? দরকার হলে আদালতে পেশ করব, আপনার কাছে নয়। বেশ, কিন্তু পান্নার সঙ্গে হীরাচুনির কি সম্পর্ক? পান্না ওদের বোন। হীরাচুনি পান্না 3 ভাই বোন, 2 যমজ ভাই ও 1 বোন। তাহলে দুঃখের সঙ্গে আপনাকে আমি জানাচ্ছি রবিশঙ্কর বাবু, হীরাচুনির কথা সম্পর্কে এখন আমি স্থির নিশ্চিত নই বটে, তবে তাদের মা সুষমা দেবী আজও বেঁচে আছেন এবং বেঁচে আছেন রুক্মিণী দেবী ছদ্মনামে। আর বোধহয় ছদ্মনামটা আপনাদেরই ভয়ে নিয়েছিলেন তিনি। মৃদু হাসলেন এবারে রবিশঙ্কর। হাসছেন যে? হাসছি এই জন্য যে আপনিও ভুল সংবাদ পেয়েছেন। রুক্মিণী পান্নার দায়ী, তার মা সুষমা নয়। সত্যি বলছেন আপনি? নিশ্চয়ই। আর পান্না বেঁচে আছে জেনেই না সংবাদপত্রে তার নিখোঁজের সংবাদ ছাপিয়ে পুরস্কার ঘোষণা করেছিলাম, যাতে করে পান্না তার পৈতৃক সম্পত্তিটা ভোগ করতে পারে। এবারে কিরিটি অদ্ভুত শান্ত ও কঠিন স্বরে বললে, সবই আপনি করেছিলেন রবিশঙ্কর বাবু, কিন্তু সব করেও মাত্র একটি মাত্র ভুল চালের জন্যই আপনি শেষ পর্যন্ত মাত হয়ে গিয়েছেন। আর মাত্র 2 দিন অপেক্ষা করুন, তারপরই বুঝতে পারবেন কি মারাত্মক ভুল চাল আপনি দিয়েছিলেন। এও নিশ্চয়ই বুঝতে পারছেন, শেষ পর্যন্ত যাই আপনি এতক্ষণ ধরে স্বীকার করুন না কেন, অকপটে সমস্ত সত্য আপনি বলেননি এখনো। আর সেই জন্যই রতনগড়ের রহস্য সম্পূর্ণরূপে যতক্ষণ না মীমাংসিত হচ্ছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনাকে মথুরা প্রসাদ চৌবের নজরবন্দি হয়ে থাকতে হবে। তাছাড়া মিস্টার হস্কিন্স স্বয়ং যখন আপনাকে অ্যারেস্ট করেছেন, সেক্ষেত্রে কারোরই আমাদের কিছু বলবার বা করবার নেই।
হঠাৎ এতক্ষণ পরে যেন পূর্ব রবিশঙ্কর আবার ঘুম ভেঙে উঠে বললেন, রবিশঙ্করকে নজরবন্দি করবার আগে একটা কথা মনে রাখবেন, আমিও সহজে আপনাদের নিষ্কৃতি দেব না। আগুনে হাত দেবার ফলাফলটা আপনাদের জানতে দেরি হবে না। প্রত্যুত্তরে এবারে কিরিটি মৃদু হাসল মাত্র। অতঃপর ঘর থেকে সমস্ত আগ্নেয়াস্ত্রগুলি সরিয়ে সশস্ত্র 4 জন প্রহরীর প্রহরায় রবিশঙ্করকে নজরবন্দি রাখবার ব্যবস্থা করে সকলে রতনগড় প্যালেস ত্যাগ করলেন। রাত্রি প্রায় 11:30 নাগাদ কিরিটি ডাক্তারের বাংলোতে ফিরে এলো। বাইরের ঘরে তখনও আলো জ্বলছে দেখে একটু বিস্মিত হয়ে কিরিটি খোলা দরজাপথে বাইরের ঘরে এসে ঢুকতেই মিসেস ঘোষাল তাকে আহ্বান জানালেন, আসুন মিস্টার রায়। কিন্তু মিসেস ঘোষালের মুখের দিকে তাকিয়ে কিরিটি প্রশ্ন করে, কি হয়েছে মিসেস ঘোষাল? উনি আমার কথা কিছুতেই শুনলেন না মিস্টার রায়, রাত্রের ট্রেনেই কলকাতায় চলে গেছেন। কিরিটি একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বললে, হঠাৎ কলকাতায় গেলেন যে? জানি না, কিছুই বললেন না। কিন্তু কি হবে মিস্টার রায়? কি আবার হবে, চিন্তা করবেন না। বুদ্ধিমান বিচক্ষণ লোক ছেলে মানুষের মতো নিশ্চয়ই কিছু একটা করবেন না। কিন্তু মথুরা প্রসাদ যে আপনার কথাই, সে দায়িত্ব আমার। সে যা করবার আমিই করব। আমি যাই, আপনার খাবারটা। ব্যস্ত হবেন না, বসুন। মথুরা প্রসাদের ওখান থেকেই খেয়ে এসেছি। কিরিটি চামড়ার সিগার কেসটা থেকে একটা সিগার বার করে তাতে অগ্নিসংযোগে প্রবৃত্ত হলো। হঠাৎ মিসেস ঘোষালি স্তব্ধতা ভঙ্গ করলেন। কিরিটিবাবু, বলুন। আমার ননদ সুষমা সম্পর্কে আপনাকে আমি কয়েকটা কথা বলতে চাই। বলুন। দেখুন মিস্টার রায়, তখন আপনাকে আমি সব কথা খুলে বলতে পারিনি, কিন্তু আপনি চলে যাবার পর অনেকক্ষণ ধরে ভেবে মনে হলো আপনার কাছে সব কথা খুলে বলা প্রয়োজন। আপনাকে বলেছিলাম সুষমা মারা গিয়েছে, কিন্তু তিনি বেঁচে আছেন, তাই না? কথাটা আমি জানতাম। আপনি জানতেন? হ্যাঁ, আর এও জানি তাকেই জগদীশ নারায়ণ গোপনে বিবাহ করেছিলেন। আপনি আপনি এসব কথা কি করে জানলেন? কি করে জানলাম সে কথা থাক, আপনি কি বলতে চাইছিলেন তাই বলুন। কিছুক্ষণ চুপ করে থেকে মিসেস ঘোষাল ধীরে ধীরে বলতে লাগলেন, মায়ের পেটের বোনকে সকলেই ভালোবাসে, কিন্তু সুষমাকে আমার স্বামী যতখানি ভালোবাসত, বোধহয় খুব কম ভাই বোনকে অতখানি ভালোবাসতে পারে। নিজের গান বাজনার শখ থাকার দরুন কত যত্নে ও অধ্যাবসায় যে তিনি তার বোনকে গান শিখিয়েছিলেন, তার কেউ না জানলেও আমি জানি। শুধু গান বাজনা কেন, লেখাপড়া, ঘোড়ায় চড়া, বন্দুক চালানো, সব কিছু বোনকে তিনি হাতে করে শিখিয়েছেন। সেই বোন যখন হঠাৎ কলকাতায় কোনো একটা গানের ফাংশনে গান গাইতে গিয়ে জগদীশ নারায়ণের সঙ্গে আলাপ হয়ে গেল এবং সেই আলাপ ক্রমে অত্যন্ত ঘনিষ্ঠতায় পরিণত হয়ে গোপনে তাকে বিবাহ করে একটা পত্র মারফত আমার স্বামীকে জানায়, সে বুঝতেও পারেনি কত বড় মর্মান্তিক আঘাত সে হেনে দিল তার দাদার বুকে। সেই সংবাদে আমার স্বামী যেন পাগলের মতোই হয়ে গেলেন। গান বাজনা ছেড়ে দিলেন, লোকের সঙ্গে মেশা ছেড়ে দিলেন। 4 মাস অবধি একজনও রোগী পর্যন্ত দেখেননি, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতেন। গানের প্রসঙ্গে সেদিন আপনার স্বামীর চাঞ্চল্য দেখে ওই রকম কিছু একটা আমি অনুমান করেছিলাম মিসেস ঘোষাল, কিরিটি বললে। যে বোনকে তিনি প্রাণপেক্ষা ভালোবাসতেন, তার নাম পর্যন্ত উচ্চারণ করবারও যেন কোনো অধিকার ছিল না পরে। তারপর আবার একসময় ধীরে ধীরে আমার স্বামী কাজকর্ম দেখতে শুরু করলেন। এমনি করে বছর 4 কেটে যাওয়ার পর হঠাৎ একদিন রতনগড় থেকে মুরলী নারায়ণ আমার স্বামীকে ডেকে পাঠালেন। কিন্তু কেন ডেকে পাঠিয়েছিলেন জানেন কি? না, পরে এটা বুঝেছিলাম একটা গুরুতর কিছু। হ্যাঁ, আপনার স্বামী তখনও খুনাক্ষরেও জানতেন না যে মুরলী নারায়ণ সিংহ তার আপন দাদু, তারই মায়ের বাপ। সে কি? বিস্ময়ে যেন একেবারে চমকে ওঠেন মিসেস ঘোষাল। সত্যি তাই মিসেস ঘোষাল, আপনার শাশুড়ি বিমলা দেবী মুরলী নারায়ণেরই একমাত্র কন্যা, যিনি তার পিতার অমতে গোপনে রতনগড় থেকে পালিয়ে গিয়ে তাঁরই পিতার অধীনস্থ এক কর্মচারী রমাকান্ত ঘোষাল আপনারই শ্বশুরমশাইকে ভালোবেসে বিবাহ করেছিলেন, এবং যে কারণে পিতা তার একমাত্র কন্যার মৃত্যু সংবাদ রটনা করে দিয়েছিলেন। এসব আপনি কি বলছেন মিস্টার রায়? বিচিত্র এবং অবিশ্বাস্য হলেও
কঠিন সত্য। তাই মুরলীনারায়ণ তার একমাত্র পুত্রের তাঁরই নিজের ভাগ্নিকে বিবাহ করবার ব্যাপারটা ক্ষমার চোখে দেখতে পারেননি। তাই তাই সেদিন আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে চমকে উঠেছিলাম। অথচ কথা কি জানেন, সুষমা দেবী ও জগদীশ নারায়ণ কাউকেই এ ব্যাপারে দোষী করা চলে না, কারণ দুজনের একজনও পরস্পরের সত্যিকার সম্পর্কটা জানতেন না, যে তারা পরস্পর মামা ও ভাগ্নি। আর যদি জানতে পারতেনও তাতে কিছু এসে যেত বলেই মনে হয় না, কারণ সম্পর্কটা একটা নিছক সামাজিক সংস্কার ছাড়া আর কিছুই তো নয়। তবু ছি, এই যে ভাবতেও পারছি না আমি মিস্টার রায়, হতভাগে এমনি করে আমাদের মুখ পুড়িয়েছে। এই চাইতে গলায় দড়ি দিয়ে সে মরল না কেন? কিন্তু এখন আমি বুঝতে পারছি মিস্টার রায়, আমার স্বামী কেন রতনগড়ে মুরলীনারায়ণের সঙ্গে দেখা করে আসবার অনেক দিন পরে কথায় কথায় একদিন বলেছিলেন তার বাবা অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের জীবনে সমস্ত দুঃখ কষ্টের মূলে হচ্ছে ওই শয়তান মুরলীনারায়ণ। জীবনে ওকালতি করে প্রচুর অর্থ উপার্জন করলেও তার জীবনে একদিনের জন্যও নাকি শান্তি ছিল না। নানাভাবে যতদিন তিনি বেঁচে ছিলেন চক্রান্ত করে আমার শ্বশুরমশাইকে তিনি নাকি কেবলই পর্যুদস্ত করেছেন। রন্ধ্রগত শনির মতোই যেন তার জীবনের সমস্ত শান্তি ও সুখী হরণ করেছিলেন। এখন বুঝতে পারছি তার কন্যাকে তার অজ্ঞাতে বিবাহ করবার অপরাধে আমার শ্বশুরমশাইকে কোনোদিনও তিনি ক্ষমা করতে পারেননি যতদিন বেঁচে ছিলেন। আর পিতার দুঃখের কারণ হয়েছিলেন বলেই মুরলীনারায়ণকেও আমার স্বামী কোনোদিন ক্ষমার চোখে দেখতে পারেননি। সম্ভবত তাই, কিন্তু একটা ব্যাপার এখনো আমার কাছে পরিষ্কার হয়নি মিসেস ঘোষাল। ম্যানেজার সলিল সরকার এর মধ্যে এই জটিলতার মধ্যে কিভাবে জড়িত হলেন? আর যতক্ষণ না সেটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ তার হত্যার কারণটাও পরিষ্কার হচ্ছে না। আমার মনে হয় আপনার স্বামী হয়তো এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারতেন, কিন্তু প্রথম থেকেই তিনি চুপ করে রইলেন। সে ওই পারিবারিক কারণেই মিস্টার রায়। এখন সেটা বুঝতে পারছি বটে, কিন্তু যাক সে কথা। অন্য একটা প্রশ্ন আমার আপনাকে করবার আছে। সলিল সরকার যে রাত্রে নিহত হন সে রাত্রে আপনার স্বামী বাড়ির বাইরে গিয়েছিলেন কেন কিছু জানেন? একটা জরুরি চিঠি পেয়ে তিনি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। জরুরি চিঠি? কার চিঠি? কার চিঠি জানি না, সেই দিন দুপুরের দিকে এখানকার একজন স্থানীয় লোক তাকে চিঠিটা দিয়ে যায়। চিঠিটা যখন তিনি পান আমি তখন পাশেই দাঁড়িয়েছিলাম। চিঠিটা পড়তে পড়তে তার মুখের অদ্ভুত ভাবান্তর লক্ষ্য করে আমি তাকে প্রশ্ন করেছিলাম, কার চিঠি, কে লিখেছে? কিন্তু আমার স্বামী কোনো জবাব দেন না। মনে কেমন আমার সন্দেহ ও কৌতূহল জাগে। স্বামী চিঠিটা হাতে করে ডিসপেন্সারিতে চলে যান। বিকেলের দিকে তিনি একটা কলে বের হয়ে যাওয়ার পর ডিসপেন্সারিতে গিয়ে খুঁজতে খুঁজতে একটা বইয়ের মধ্যে চিঠিটা পেয়ে আমি পড়ি। কি লেখা ছিল চিঠিটায়? সে এক অদ্ভুত চিঠি। তাতে মাত্র কয়েকটি কথা লেখা ছিল। আজ রাত্রে 1:30 থেকে 2টোর মধ্যে বড় সড়কের টিলাটার সামনে যেখানে একজোড়া ইউক্যালিপটাস গাছ আছে সেখানে আমার সঙ্গে দেখা করো যদি নিজের মঙ্গল চাও। সাবধান, এ কথা যেন খুনাক করে কেউ না জানতে পারে। ইতি তোমার কোনো বিশেষ শুভার্থী। চিঠিটা কিরকম কাগজে লেখা? আর হাতের লেখাটাই বা কিরকম ছিল মনে আছে আপনার? সেও এক অদ্ভুত ব্যাপার। একটা মোটা সাদা কাগজে, যেসব কাগজে সাধারণত ড্রয়িং করা হয়, আর লেখাটা ঠিক অবিকল ছাপানো বাংলা টাইপের মতো, তবে অক্ষরগুলো একটু বড় বড়। প্রথমত ভেবেছিলাম বুঝি ছাপাই, পরে লক্ষ্য করে বুঝেছিলাম খুব সরু তুলি ও কালো রং দিয়ে লেখা। আশ্চর্য তো। হ্যাঁ, বুঝতে পারেননি বোধহয় যে লেখক তার হাতের আইডেন্টিফাইটা গোপন করবার জন্যই ওইভাবে চিঠিটা লিখেছিল। আপনার কথা শুনে এখন হয়তো মনে হচ্ছে সত্যিই হয়তো তাই। মনে হচ্ছে নয় মিসেস ঘোষাল, সত্যিই তাই। যাক, সে চিঠিটা কয়েকদিন আগে খুঁজেছিলাম আবার চিঠিটা, কিন্তু আর দেখতে পাইনি। তাহলে আপনার মনে হয় ওই চিঠি পেয়েই আপনার স্বামী সে রাত্রে? হ্যাঁ, তাই আমার মনে হয়। এবং আমাকে না জানিয়ে সে রাত্রে যখন তিনি আমাকে নিদ্রিত জেনে বের হয়ে যান তখন আমি জেগেই ছিলাম, ঘুমাইনি। কিন্তু সে কথা আজও তিনি জানেন না। আচ্ছা, সে রাত্রে যখন তিনি বের হয়ে যান তার হাতে বন্দুক ছিল? না। ঠিক বলছেন, বন্দুক ছিল না তার হাতে সে রাত্রে বাড়ি যাওয়ার সময়? ঠিকই বলছি। বাড়ির কোন দরজা দিয়ে তিনি বের হয়েছিলেন? পিছনের বাগানের দরজা পথে। আচ্ছা, আপনার স্বামীর বন্দুকটা আপনি শেষ কবে দেখেছেন? 12 তারিখে দুপুরের দিকে বন্দুকটা আমি আমার স্বামীকে পরিষ্কার করতে দেখেছিলাম, এবং বিকেলের দিকে যে ঘরে বন্দুকটা থাকতো সেই ঘরে ঢুকে
বন্দুকটা খাপ সমেত দেওয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড় করানো আছে দেখেছিলাম। কিন্তু বন্দুকটা শুনেছি চেস্ট ড্রয়ারে থাকতো। হ্যাঁ, তাই থাকতো বটে, তবে সেদিন দেওয়ালের গায়ে দাঁড় করানোই দেখেছিলাম। তারপর বন্দুকটা নেই জানলেন কবে? পরের দিন সলিল সরকারের মৃত্যুর সংবাদ নিয়ে মথুরা প্রসাদ আমাদের এখানে এসে কথাবার্তার পর আপনাকে সঙ্গে করে যখন চলে গেলেন, আমার স্বামী ভিতরের দিকে গেলে আমি রান্নাঘরে গেলাম। হঠাৎ তিনি আমাকে ডাকলেন নাম ধরে। ডাক শুনে যে ঘরে বন্দুকটা থাকতো সেই ঘরে গিয়ে দেখি হতভম্বের মতো আমার স্বামী দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? তিনি বললেন, সর্বনাশ হয়েছে রমা, বন্দুকটা দেখছি না তো। বললাম, সে কি, অন্য কোথাও রাখোনি তো? কালই তো বন্দুকটা পরিষ্কার করছিলে। তাতে তিনি বললেন, হ্যাঁ, পরিষ্কার করে দেওয়ালের গায়ে তো দাঁড় করিয়ে রেখেছিলাম ওইখানে। আচ্ছা মিসেস ঘোষাল, আপনাদের এখানে আপনারা স্বামী স্ত্রী ছাড়াও একজন তোলা রাঁধুনি ও চাকর ভুলু আছে, তাই না? হ্যাঁ, রাঁধুনি এখানে থাকে না, ভুলুই দিনরাত থাকে। লোকটা কেমন? 10 বছর আমাদের কাছে আছে, অত্যন্ত বিশ্বাসী। আচ্ছা, যে রাত্রে ওই দুর্ঘটনাটা ঘটে সেদিন সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত আপনাদের দুজনারই স্বামী স্ত্রীর মুভমেন্টস যতটা মনে আছে বলবেন কি? বেলা 11টা পর্যন্ত আমি রান্নাঘরে ছিলাম, আর আমার স্বামী সকালে চা খেয়ে বের হয়ে গিয়েছিলেন। ফিরেছেন সেই বেলা 12টায়। তারপর দুপুরটা আমি ঘরে শুয়ে শুয়ে একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙে বেলা 3টে নাগাদ। উনি দুপুরে আবার একটা কলে যান, ফেরেন 2:45 নাগাদ বোধ হয়। তারপর চা পানের পর আমি রান্নাঘরে যাই, উনি যান ডিসপেন্সারিতে। অর্থাৎ সেদিনটা আপনারা স্বামী স্ত্রী দুজনের একজনও বন্দুক যে ঘরে থাকতো সেই ঘরে যাননি? না। হঠাৎ দেওয়াল ঘড়িতে এমন সময় ঠং করে রাত্রি একটা ঘোষণা করতেই কিরিটি বলে, না আর না, অনেকক্ষণ জাগিয়ে রেখেছি আপনাকে, আপনি এবার শুতে যান। মিসেস ঘোষালকে বিদায় দিয়ে কিরিটিও নিজের নির্দিষ্ট শয়নঘরের দিকে পা বাড়ালো। পরের দিন বেলা 8টা নাগাদ চা পান করে কিরিটি থানায় গিয়ে হাজির হলো। মিস্টার হস্কিন্স তখন চা, টোস্ট, মাখন, আন্ডার পোচ ইত্যাদি সহযোগে রাজসিক ব্রেকফাস্টে ব্যস্ত। কিরিটি একটা চেয়ার টেনে বসতেই মিস্টার হস্কিন্স বললেন, আমি আজ রাত্রের ট্রেনেই ফিরে যেতে চাই রায়। বেশ তো, তাই যেও। এখন একবার আমাদের রতনগড় প্যালেসটা ভালো করে খানা তল্লাশি করতে হবে। তোমার ব্রেকফাস্ট শেষ হলেই আমরা উঠতে পারি। আমারও যাওয়া একান্তই দরকার মনে করো নাকি রায়? হ্যাঁ। রতনগড় প্যালেসের সর্বত্র ঘুরে ঘুরে দেখে বেলা 11টা নাগাদ কিরিটি আবার ডক্টর ঘোষালের বাংলোতে ফিরে এলো। সত্যি কথা বলতে কি, রতনগড় প্যালেস তল্লাশি করে কিরিটি যেন মনে মনে একটু নিরাশই হয়েছিল। আসবার সময় কিরিটি একবার রবিশঙ্করের খোঁজ নিয়েছিল। গত রাত থেকেই লোকটা অসম্ভব গম্ভীর হয়ে গিয়েছেন। ভৃত্য আহার্য নিয়ে গিয়েছিল, স্পর্শমাত্র করেননি। রতনগড়ের কর্মচারী ও ভৃত্যের দল রবিশঙ্করের ভাগ্য বিপর্যয়ে সকলেই মনে মনে যে খুশি হয়েছিল তাদের চোখে মুখেই সেটা ফুটে উঠেছিল, একমাত্র রবিশঙ্করের প্রিয় নেপালি ভৃত্য জং বাহাদুর ছাড়া। কিরিটির নির্দেশ মতো তাকে অস্ত্রহীন করা হয়েছিল। তথাপি লোকটা সেই গত রাত থেকেই দরজার গোড়ায় ঠুটো জগন্নাথের মতো যেন বসে আছে। সমস্তটা দ্বীপ্রহর বসে বসে কিরিটি লালবাজারের তার এক বন্ধু স্পেশাল ব্রাঞ্চ ডিটেকটিভ ইন্সপেক্টরের নামে এক দীর্ঘ পত্র লিখে সন্ধ্যায় গিয়ে মথুরা প্রসাদেরই একজন লোক মারফত পত্রটা ওই দিনের ট্রেনে কলকাতায় পাঠিয়ে দিয়ে এলো। মিস্টার হস্কিন্সও ওই দিনই সন্ধ্যার গাড়িতে ফিরে গেলেন। দিন চায়েক বাদে সেদিন রাত্রে ডক্টর ঘোষালের কোনো সংবাদ তখনও পাওয়া যায়নি। কিরিটি ও মিসেস ঘোষাল বসে গল্প করছিলেন। হঠাৎ বাইরে একটা ভারী জুতোর মচমচ শব্দ শোনা গেল। কিরিটি প্রথমে শব্দ শুনতে পেয়ে বলে, কে যেন এলো মনে হচ্ছে, জুতোর শব্দ পেলাম, এবং পরিচিত জুতোর শব্দ বলেই মনে হচ্ছে। এই জুতোর শব্দ চেনা, আমার চেনা। বলতে বলতেই মচমচ জুতোর শব্দ তুলে দীর্ঘকায় এক আগন্তুক ঘরে এসে প্রবেশ করলেন। ভদ্রলোকের পরিধানে তসরে স্যুট, মুখে কালো ফ্রেঞ্চ কাট দাড়ি, চমৎকার পাকানো একজোড়া কালো গোঁফ, মাথায় ঘন কালো চুল ব্যাক ব্রাশ করা, চোখে দামি সোনার ফ্রেমের চশমা, এক হাতে একটা সুটকেস ও এক হাতে দামি মলাক্কা বেতের ছুরি একটা। আগন্তুক ঘরে প্রবেশ করেই বললেন, কে, বৌদি না? এ কি ঠাকুরপো? থ্যাংক মাস্টার, যাক তাহলে চিনতে পেরেছ।
কিন্তু দাদা কই? বসো ঠাকুরপো, বসো। তা বসছি। আফটার এ প্রিটি লং টাইম, কি বলো? তা বছর 20-21 হবে। তা বই কি। কিরিটি কিন্তু ভদ্রলোকের কণ্ঠস্বরে চমকে উঠেছিল। মিসেস ঘোষাল সম্বোধন করলেন ঠাকুরপো বলে। তবে কি ইনি সেই ডক্টর ঘোষালের একমাত্র ছোট ভাই রতিকান্ত ঘোষাল? কিন্তু কোথায় কবে যেন ওই কণ্ঠস্বর সে শুনেছে। তাছাড়া ছোট ছোট খুদে খুদে দুটি চক্ষু, খাড়ার মতো উঁচু নাকটা, ওপরের পাটির দাঁতগুলো যেন একটু তেমন উঁচু বলেই মনে হচ্ছে। কিন্তু বাঁ কপালের উপরে ওই ক্ষতচিহ্নটা, আর ফ্রেঞ্চ কাট কালো দাড়ি, মাথায় ঘন কালো চুল। খানিকটা মিলল, আবার খানিকটা একেবারেই যেন মিলছে না। অত্যন্ত পরিচিতের মধ্যেও যেন একটা অপরিচয়ের নতুনত্ব, স্পষ্টের মধ্যে খানিকটা অস্পষ্টতা। কিরিটি এক দৃষ্টে তাকিয়ে থাকে আগন্তুকের মুখের দিকে। হঠাৎ এমন সময় কিরিটির প্রতি নজর পড়ায় যেন আগন্তুক সচকিত হয়ে ওঠে। মিসেস ঘোষালকে প্রশ্ন করে, ইনি? একে তো চিনতে পারলাম না বৌদি। ইনি কিরিটি রায়, আমাদের বিশেষ বন্ধু। নমস্কার। হাত তুলে আগন্তুক কিরিটিকে নমস্কার জানালো। কিরিটিও প্রতি নমস্কার জানায়। আপনাকে যেন কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। কিরিটি কথাটা আর না বলে যেন পারে না। আমাকে? তা দেখে থাকবেন, আশ্চর্য কি। আমি তো কলকাতাতেই বরাবর আছি, তবে গত বছর 4 ভারতবর্ষের বাইরে বাইরে ঘুরছি। ঠাকুরপো দেখছি ঠিক 20 বছর আগের মতোই আছো। হ্যাঁ, ব্যাচেলার ব্রহ্মচারী মানুষ। কিন্তু দাদার খবর কি? এতকাল তোমরা তো আমার খবর পর্যন্ত নাওনি একটা। হঠাৎ এমন সময় ঢং ঢং করে ঘড়িতে রাত্রি 10টা ঘোষণা করতেই কিরিটি যেন আরেকবার চমকে উঠল এবং কিছুক্ষণ অপলক ঘড়িটার দিকে চেয়ে রইল। কিরিটি আবার যখন ঘড়ি থেকে দৃষ্টি নামিয়ে অদূরে উপবিষ্ট আগন্তুক ভদ্রলোকের দিকে তাকালো, তিনি তখন সামনের টেবিলের উপর বাঁ হাতটা রেখে সোৎসাহে তার বৌদিকে কি যেন বলছেন। ভদ্রলোকের টেবিলের উপরে রক্ষিত বাঁ হাতের আঙুলগুলোর দিকে দৃষ্টি পড়তেই সহসা কিরিটির চোখের দৃষ্টি যেন স্থির হয়ে গেল। নির্নিমেষে সে চেয়ে রইল সেই দিকে। আরো মিনিট 5 বাদে হঠাৎ কিরিটি উঠে দাঁড়িয়ে মিসেস ঘোষালের দিকে তাকিয়ে বলল, আপনারা গল্প করুন মিসেস ঘোষাল, আমি এক্ষুনি আসছি। ঘন্টা 2 বাদে কিরিটি ফিরে এলো। বাইরের ঘরে প্রবেশ করতেই সে দেখল দুজনে তখনও গল্প করছেন। মিসেস ঘোষালই বললেন, কোথায় গিয়েছিলেন মিস্টার রায় হঠাৎ উঠে? মাথাটা বড্ড ধরেছে, তাই একটু বাইরে হাওয়ায় ঘুরে বেড়াচ্ছিলাম। কিরিটি লক্ষ্য করলো আগন্তুক ইতিমধ্যে কখন একসময় স্যুট ছেড়ে একটা স্লিপিং পায়জামা ও একটা কিমোনে গায়ে দিয়েছেন, মুখে একটা পাইপ। আমি মশাই অপেক্ষা করতে পারলাম না, ফিলিং টু হাংরি, খেয়ে নিয়েছি, আগন্তুক বললেন। তা বেশ করেছেন। আপনার খাবার দিই মিস্টার রায়? মিসেস ঘোষাল শুধালেন। বেশ তো দিন, আপনারটাও নিয়ে আসবেন কিন্তু। আমি এবেলা আর কিছু খাবো না। তা হবে না মিসেস ঘোষাল, আপনি না খেলে আমিও খাবো না। অগত্যা মিসেস ঘোষালকেও বসতে হলো কিরিটির সঙ্গে আহারে। আহারাদির পর 3 জনে এসে বাইরের বারান্দায় বসে আবার গল্প করতে শুরু করেন। ডক্টর ঘোষালের ছোট ভাই তার বিদেশ ভ্রমণের কাহিনী ফলাও করে বলে যাচ্ছেন। এমন সময় দূরে টমটমের শব্দ শোনা গেল। আমাদের টমটমের শব্দ না? মিসেস ঘোষালই বললেন কথাটা। হ্যাঁ, ডক্টর ঘোষাল বোধহয় এলেন, কিরিটি জবাব দিল। বলতে বলতে টমটমটা এসে বাড়ির সামনে দাঁড়ালো। ডক্টর ঘোষাল টমটম থেকে নেমে এলেন। সকলেই তার দিকে তাকালেন। বিষণ্ণ ক্লান্ত চেহারা, সমস্ত চোখে মুখে ও পোশাকের মধ্যে একটা অগোছালো ক্লান্তি। দাদা! ছোট ভাইয়ের ডাকে ডক্টর ঘোষাল তার মুখের দিকে তাকিয়ে ক্ষণকাল স্তব্ধ হয়ে রইলেন। তারপর মৃদু কণ্ঠে বললেন, তুমি? হ্যাঁ। What at this unearthly hour? তুমি আমার ঝোড়ো কাকের মতো কোথা হতে আসছো? Where had you been so long? বৌদির মুখে শুনলাম এসে। কাকে কিছু না বলে তুমি নাকি হঠাৎ কোথাও উধাও হয়ে গিয়েছিলে। যাও যাও, হাত মুখ ধুয়ে গা থেকে এগুলো নামাও। আর তোমাদের আমি এখানে থাকতে দেবো না, কলকাতায় নিয়ে যাব। ঝড়ের মতোই যেন একটানা কথাগুলো বলে গেলেন ডক্টর ঘোষালকে তার ভাই। মিসেস ঘোষাল এক দৃষ্টে স্বামীর মুখের দিকে তাকিয়েছিলেন এতক্ষণ। সেই দিকে তাকিয়ে ডক্টর ঘোষাল স্ত্রীকে সম্বোধন করে বললেন, তুমি কি করে জানলে রমা যে আজই আমি আসব? আমি? হ্যাঁ, টমটম পাঠিয়েছ। উনি নন, টমটম পাঠিয়েছিলাম আমি।
কথাটা কিরিটি বললে। কিরিটির কথায় ডক্টর ঘোষাল তার মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? অনুমান। যাক সে কথা, কিন্তু অমন করে আপনি কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছিলেন কেন বলুন তো? সেসব কথা পরে হবে। হি লুকস টায়ার্ড। ওর এখন বিশ্রামের দরকার। যাও বৌদি, ওর হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে আগে ওকে কিছু খেতে দাও, যাও, বাধা দিলেন ডাক্তারের ছোট ভাই। বাইরে এমন সময় একসঙ্গে ৩-৪ জোড়া জুতোর মচমচ শব্দ শোনা গেল। জুতোর শব্দে সকলেই একসঙ্গে দরজার দিকে ফিরে তাকায়। প্রথমে ঘরে ঢুকলেন থানা অফিসার মথুরা প্রসাদ চৌবে। তার পশ্চাতে কলকাতা হতে আগত সিআইডি অফিসার মনমথ চৌধুরী ও 2 জন কনস্টেবল। সকলেই মধ্যরাত্রির ওই আগন্তুকদের দেখে বিহ্বল নির্বাক। কথা বলল কিরিটি, আসুন, ইউ অল আর জাস্ট ইন টাইম। হঠাৎ ওই সময় যেন পাগলের মতোই মিসেস ঘোষাল চিৎকার করে উঠলেন। চেয়ার থেকে উঠে স্বামীকে এসে আড়াল করে দাঁড়িয়ে, না না, আপনাদের ওকে আমি অ্যারেস্ট করতে দেব না। কিরিটি উঠে এসে মিসেস ঘোষালের সামনে দাঁড়িয়ে শান্ত সহানুভূতি কণ্ঠে বললে, বসুন বসুন মিসেস ঘোষাল, ব্যস্ত হবেন না। না না মিস্টার রায়, আমি আপনাকে বলছি উনি সলিল সরকারকে হত্যা করেননি, বলতে লাগলেন মিসেস ঘোষাল। কি কি ব্যাপার কি দাদা, এসব কি? ছোট ভাই দাদাকে প্রশ্ন করলেন। তারপর আবার কিরিটির মুখের দিকে তাকিয়ে বললেন, মিস্টার রায়, কি ব্যাপার? হোয়াট অল দিস? ব্যস্ত হবেন না, একটু সকলে স্থির হয়ে বসুন, সবই জানতে পারবেন, কিরিটি জবাব দেয়। সকলে এবার যে যার জায়গায় বসবার পর কিরিটি মথুরা প্রসাদের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আর নতুন কিছু স্বীকার করলেন আপনাদের রবিশঙ্কর, মিস্টার চৌবে? হ্যাঁ, সেদিন বলেছিলেন বাঘ শিকার করতে নাকি সে রাত্রে বন্দুক নিয়ে বের হয়েছিলেন, কিন্তু আজ বললেন তা নয়। একজনের একটা চিঠি পেয়েই নাকি রাত্রে ইউক্যালিপটাস গাছের নিচে দেখা করতে গিয়েছিলেন। বটে, তবে বন্দুকে 2বার ফায়ারিং করেছিলেন কেন? এখন বললেন ফায়ারিং নাকি আদৌ করেননি। আমি কিন্তু বিশ্বাস করি না তার কথা মিস্টার রায়। হি ইজ আ ড্যাম লায়ার। যাক, সেই চিঠিটা কোথায় কিছু বললেন? হ্যাঁ, এই যে সেই চিঠি। বলতে বলতে একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিলেন মথুরা প্রসাদ কিরিটির দিকে। আলোয় কাগজের ভাঁজটা খুলে সেটা পড়তে পড়তে সহসা কিরিটির চোখের মণি দুটো যেন কি এক দীপ্তিতে ছকছক করে ওঠে। তারপরে মৃদু চাপা উত্তেজিত কণ্ঠে বলে, পেয়েছি, নিঃসংশয়ে এতক্ষণে পেয়েছি। কি বলছেন মিস্টার রায়? মথুরা প্রসাদই প্রশ্ন করেন। অন্য সকলে নিঃশব্দ। পেয়েছি, সলিল সরকারের হত্যাকারীকে পেয়েছি মথুরা প্রসাদ বাবু। ঘরের মধ্যে উপস্থিত সকলেই সোৎসুক ব্যগ্র দৃষ্টিতে যুগপৎ কিরিটির মুখের দিকে তাকালো। কিরিটি বলতে লাগলো, হত্যাকারী অতীব ধূর্ত এবং তার লক্ষ্য ঠিক সলিল সরকার ছিল না, ছিল সম্পূর্ণ অন্য লোক। দুর্ভাগ্যক্রমে ঘটনাচক্রে সলিল সরকার নিহত হয়েছেন। কি বলছেন মিস্টার রায়? প্রশ্ন করেন মথুরা প্রসাদ সবিস্ময়ে। ঠিকই বলছি মিস্টার চৌবে। হত্যাকারী তার পূর্ব প্ল্যান অনুযায়ী 2খানা চিঠি লিখে একই সময়ে একই জায়গায় অর্থাৎ অকুস্থানে 2 জনকে ডেকে পাঠায়। একজন যাকে হত্যা করবে আর দ্বিতীয়জন নির্বিবাদে যার ঘাড়ে হত্যার সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে নিশ্চিন্ত হবে। কিন্তু নিষ্ঠুর নিয়তি মাঝখানে পড়ে তার সমস্ত পূর্ব পরিকল্পনাটাকে দিল ওলটপালট করে। সলিল সরকারের নিয়তি তার অকুস্থানে টেনে নিয়ে গেল। ফলে যার মরবার কথা তার বদলে তিনি দিলেন প্রাণ। হত্যাকারী যখন পরের দিন জানতে পারলে ব্যাপারটা একটু ওলটপালট হয়ে গিয়েছে, সে কি ভেবেছিল ঠিক জানি না, তবে খুনাক্ষরেও নিশ্চয়ই সে স্বপ্নেও ভাবতে পারেনি বা জানতেও পারেনি যে সবার অলক্ষ্যে যে একজন বিচারক আমাদের সকল পাপপুণ্যের বিচার করেছেন, তাঁরই অলঙ্ঘ নির্দেশে কিরিটি রায়কে সে রাত্রে এখানে থাকতে হয়েছিল, ডক্টর ঘোষালের দাবা খেলার অনুরোধ না এড়াতে পেরে। তাছাড়া আর একটা জিনিসই যে হত্যাকারীরা সর্বক্ষেত্রেই ভুলে যায়, হত্যা কখনো চাপা থাকে না, মৃত্যুই তার পশ্চাতে রেখে যায় তার সুনিশ্চিত পথরেখা। ঘরের মধ্যে উপস্থিত সকলেই নির্বাক ও স্তম্ভিত, একাগ্র কৌতূহলে শুনছেন যেন কিরিটির কথা। কিরিটি আবার শুরু করেন, হত্যার মোটিভ বা উদ্দেশ্যে আমি পরে আসছি। আগে আমি বলবো কি করে সে রাত্রে হতভাগ্য সলিল সরকার নিহত হয়েছিলেন। আগেই বলেছি, পূর্বরাত্রেই পরিকল্পনা করে আটঘাট বেঁধে হত্যাকারী আসলে নেমেছিল। যাকে হত্যা করা হবে এবং যার ঘাড়ে দোষ চাপাবে ঠিক করেছিল।
তাদের দুজনকেই দুখানা চিঠি দেয়, একই সময় একই জায়গায় দেখা করবার জন্য। বেনামা চিঠির এমনই আকর্ষণ একটা আছে যে সেটাকে এড়িয়ে যাওয়া বলতে গেলে প্রায় মানুষ মাত্রের পক্ষেই দুঃসাধ্য হয়। যেমন করে ঠিক গোপনতার প্রতি মানুষের একটা স্বাভাবিক লোভ বা কৌতূহল আছে। কিন্তু যাক, যা বলছিলাম, হত্যাকারী একজনকে সে রাত্রে হত্যা করবার জন্য প্রস্তুত হয়েছিল ঠিকই, কিন্তু খুনাক্ষরেও জানতে পারেনি যে আর এক তৃতীয় হতভাগ্যের শেষের মুহূর্তটা সেই সময় ঘনিয়ে এসেছে। এবং শুধু তাই নয়, সে যদি দৈবক্রমে সে রাত্রে বেঁচেও যেত, তাহলেও তার নিস্তার অবশ্যই ছিল না। প্রাণ তাকে দিতেই হতো, আর 2-1 দিনের মধ্যেই হয়তো। তার মানে? প্রশ্নটা করলেন মথুরাপ্রসাদ। মথুরাপ্রসাদের মুখের দিকে তাকিয়ে কিরিটি বললে, তার মানে হত্যাকারী সে রাত্রে হত্যার পূর্ব পর্যন্ত জানতো না যে তার পরিকল্পনার মধ্যে সর্বাপেক্ষা যে বাধা হয়ে দাঁড়াবে সে হচ্ছে ওই সলিল সরকারি। যাকে সে রাত্রে হত্যার সংকল্প নিয়ে এগিয়ে এসেছিল সে নয়, কিন্তু সে যাকে সে রাত্রে হত্যা করতে উদ্যত হয়েছিল তাকে হত্যা করবার পরই সে হত্যাটা আর হত্যাকারীর কাছে গোপন থাকতো না। কিন্তু মৃত্যু যেখানে সাক্ষাৎ নিয়তি হয়ে হতভাগ্য সলিল সরকারের একেবারে শিউরে এসে দাঁড়িয়েছে, সেখানে তাকে বাঁচায় কার সাধ্য? বলতে বলতে কিরিটি একটু থেমে যেন নিজের ভাবধারাকে একটু গুছিয়ে নিয়ে আবার শুরু করল তার রতনগড় হত্যা রহস্যের উদ্ঘাটন। শুধু সে রাত্রেই সলিল সরকারের মৃত্যুকেই যে নিয়তি ঘনিয়ে এনেছিল তাই নয়, প্রকৃতিও সহসা অন্ধ ঝড় জল নিয়ে যেন হত্যাকারীকে সাহায্য করতেই চারিদিক থেকে ঘন হয়ে এগিয়ে এসেছিল। হত্যাকারীর চিঠি পেয়ে দুজনে সম্পূর্ণ বিভিন্ন স্থান থেকে যখন অপস্থানে এগিয়ে যাচ্ছে, তখন আকাশে ঝড় জলের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে এবং তার কিছু পূর্বেই মৃত্যু নিয়তির অন্ধ আকর্ষণে হতভাগ্য সলিল সরকার আমার সঙ্গে দেখা করবার জন্য রতনগড় প্যালেস থেকে বের হয়ে এসেছেন। কি বলছেন আপনি মিস্টার রায়? আবার বাধা দিলেন মথুরাপ্রসাদ। হ্যাঁ মথুরাপ্রসাদ বাবু, সলিল সরকার সে রাত্রে মৃত্যুর অব্যবহিত পূর্বে আমার সঙ্গে এই বাড়িতেই গোপনে সাক্ষাৎ করতে এসেছিলেন এবং ফিরবার পথেই তিনি হত্যাকারীর পূর্ব সংকল্পিত ব্যক্তিভ্রমে ঠিক সেই টিলাটার কাছাকাছি ইউক্যালিপটাস গাছ দুটোর বরাবর পৌঁছাতেই হত্যাকারী ফায়ার করে 2 বার। কিন্তু রবিশঙ্কর যে নিজের মুখেই বলেছেন। বাধা দিল কিরিটি আবার মথুরাপ্রসাদের কথায়। হ্যাঁ, যে তিনি 2 বার ফায়ার করেছিলেন, কিন্তু সে কথা তার মিথ্যা। মিথ্যা? হ্যাঁ, কারণ তার যে বন্দুকটা আমরা সে রাত্রে তাকে নজরবন্দি করে রাখার পর সিজ করে নিয়ে এসেছিলাম, সেটা পরীক্ষা করলেই বুঝতে পারবেন যে ধরনের ইংলিশ গানের গুলিতে সলিল সরকারের মৃত্যু হয়েছে এবং তার মৃতদেহে যে বুলেট ময়নাতদন্তের সময় পাওয়া গিয়েছে, সেটা আর রবিশঙ্করের গানটা এক জাতীয় নয়। একটা অর্ডিনারি ডাবল ব্যারেল ইংলিশ গান, অন্যটা রাইফেল। দুটোর মেকানিজম ও ম্যাগাজিন সম্পূর্ণ আলাদা। কিন্তু এভাবে তাহলে নিজের ঘাড়ে দোষ নেওয়ার তার কি মানে হতে পারে? আবার শুধালেন চৌবে। সেও হত্যাকারীর ভয়ে। ভয়ে? আশ্চর্য হচ্ছেন মথুরাপ্রসাদ বাবু আমার কথা শুনে, তাই না? কিন্তু সত্যিই তাই। রবিশঙ্কর লোকটা আসলে যেমন ভীতু তেমনি দুর্বল। নইলে আজ 4-5 দিন ধরে নির্বিবাদে প্রাসাদের মধ্যে আমাদের বন্দিত্ব মেনে নিয়ে এমন চুপচাপ থাকতেন না। তার যা কিছু আস্ফালন তার পশ্চাতে ছিল হত্যাকারীর দুঃসাহস ও ব্যক্তিত্ব। যাক, যা বলছিলাম, দৈবক্রমে সম্পূর্ণ তৃতীয় ব্যক্তি নিহত হবার পর হত্যাকারী যে দুজনকে সে রাত্রে সেখানে গোপনে পত্র দিয়ে ডেকে নিয়ে গিয়েছিল, তারা আকস্মিক বন্দুকের গুলির শব্দে বিহ্বল হয়ে যে যার আবার গৃহে ফিরে যায়। হত্যাকারীও বোধহয় সলিল সরকারের শেষ মুহূর্তে চিৎকারে বুঝতে পেরেছিল যে ভুলক্রমে সে সম্পূর্ণ তৃতীয় ব্যক্তিকে হত্যা করেছে। কতকটা তাও বটে, আবার কতকটা একটা হত্যা করবার পর সমস্ত সিচুয়েশনটা ওলটপালট হয়ে যাওয়ায় স্থান ত্যাগ করতে সে বাধ্য হয় এবং স্থান ত্যাগের পূর্বে হত্যার জন্য যে গানটা সে ব্যবহার করেছিল সেটা ছুঁড়ে ফেলে দিয়ে এবং বন্দুকের ট্রিগারে যাতে তার আঙুলের ছাপ না পড়ে সেই জন্য সাবধানতা অবলম্বন করে যে দস্তানা ব্যবহার করেছিল সে দুটো হাত থেকে পরম নিশ্চিন্তে খুলে ফেলে দেয়। কিন্তু বলছিলাম না যে মৃত্যু সর্বদা তার পথরেখা রেখে যায় পশ্চাতে। সেই পথরেখাই আমার চোখের সামনে তাকে স্পষ্ট করে তুলেছে। যথেষ্ট বুদ্ধি ও বিবেচনার সঙ্গেই হত্যাকারী সংকল্প নিয়েছিল আর একজন নিরীহ ব্যক্তির উপরে যদি ধরা পড়েও তাতে করে যাতে তারই কাঁধে সমস্ত হত্যাপরাধটা চাপে, তাই তারই বন্দুক ও দস্তানা চুরি করে নিয়ে ব্যবহার করেছিল।
কিন্তু এত করেও শেষ রক্ষা হলো না। দস্তানাটা হাত থেকে খুলে ফেলবার সময় হত্যাকারী বুঝতেও পারেনি যে হত্যার মোক্ষম নিদর্শন স্বরূপ দস্তানাটা হাত থেকে খুলে ফেলবার সময় তার অলক্ষ্যে তার আঙুলের তার নামের আদ্যক্ষর মিনাঙ্কিত আংটিটাও খুলে দস্তানার মধ্যে থেকে গিয়েছিল। আংটি? প্রশ্ন করলেন মথুরাপ্রসাদ চৌবে। হ্যাঁ, বলতে বলতে পকেট থেকে দস্তানা দুটো ও আর নামাঙ্কিত আংটিটা বার করে কিরিটি টেবিলের উপর রেখে বলল, এই সেই দস্তানা ও আংটি। আর এস নাম খোদাই করা বন্দুকটাও যে আমি পেয়েছি সেখানে কুড়িয়ে, সেটা আমার কাছে এখনো আছে। সকলে যেন স্তম্ভিত নির্বাক। কিরিটি আবার বলতে শুরু করে, সেই বন্দুক ও এই দস্তানা দুটোই হচ্ছে আমাদের ডাক্তারবাবুর, ডক্টর শ্যামাকান্ত ঘোষালের, তাই না ডাক্তারবাবু? বিহ্বলভাবে শুধু মাথাটা ঈষৎ নাড়লেন ডক্টর ঘোষাল। তবে ডাক্তারবাবুর ঘাড়েই হত্যাকারী দোষটা চাপাতে চেয়েছিল? প্রশ্ন করলেন মথুরাপ্রসাদ। হ্যাঁ, আর হত্যাকারী সে রাত্রে চেয়েছিল হত্যা করতে হতভাগা সলিলকে নয়, তার পথের শেষ কাঁটা রবিশঙ্করকে। রবিশঙ্করকে? এবারে কথা বললেন মিসেস ঘোষাল। হ্যাঁ, রবিশঙ্করকে। কারণ হত্যাকারী ভালো করেই জানতো পারিবারিক ব্যাপারে ডক্টর ঘোষালের রতনগড়ের মালিক রবিশঙ্করের প্রতি আক্রোশের কথাটা। সেই আক্রোশটাকে পুলিশ অনায়াসেই হত্যার কারণ বলে ধরে নেবে এবং ডক্টর ঘোষালকে হত্যাকারী করে অনায়াসেই শনাক্ত করবে ভেবেই হত্যাকারী ভেবেছিল, আর তাই হয়েছিল। আপনি মিস্টার চৌবে, আপনি কি তাই ডক্টর ঘোষালকে অ্যারেস্ট করতে চেয়েছিলেন না? বলুন। তাই বটে, তবে হত্যাকারী কে? পরম সৌভাগ্য আমাদের যে হত্যাকারীও আজ আমাদের এখানে উপস্থিত। ওই যে, বলে সম্মুখেই উপবিষ্ট ক্ষণপূর্বের আগন্তুক ডক্টর ঘোষালের ভাইয়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে কঠিন কণ্ঠে বলল, দেয়ার ইউ আর। ওই যে, উনিই হচ্ছেন সকল দুষ্কৃতির হোতা, সলিল সরকার হত্যা রহস্যের আমাদের মেঘনাদ শ্রীযুক্ত রতিকান্ত ঘোষাল। এসব কি বলছেন আপনি মিস্টার রায়? আর্ত কণ্ঠে যেন চিৎকার করে উঠলেন বানবিদ্যা হরিণীর মতোই মিসেস ঘোষাল। হ্যাঁ মিসেস ঘোষাল, নিষ্ঠুর সত্যকে উদ্ঘাটিত করবার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। আপনার ওই দেবরটি হচ্ছেন সকল চক্রান্তের মূলে। ঠাকুরপো! চুপ করো বৌদি। উনি গঞ্জিকা সেবন করে যে আরব্য উপন্যাসের কাহিনী বললেন এতক্ষণ ধরে, রতিকান্ত বলবার চেষ্টা করে। কিন্তু উত্তেজিত কণ্ঠে বাধা দিল তাকে কিরিটি। বললে, রতিকান্ত বাবু, কুক্ষণে সেদিন আপনি আমার টালিগঞ্জের বাড়িতে পা দিয়েছিলেন। কি বলছেন মিস্টার রায়? বললেন মথুরাপ্রসাদ। হ্যাঁ, ওকেই জিজ্ঞাসা করুন না। পান্নার একটা ফটো দেখিয়ে উনি আমাকে তার অনুসন্ধানের জন্য অনুরোধ জানিয়েছিলেন কিনা। বলতে বলতে কিরিটি ঘুরে তাকালো রতিকান্তর দিকে এবং কঠিন কণ্ঠে এবারে তাকেই লক্ষ্য করে বললে, কিন্তু রতিকান্ত বাবু, আপনি তখনই বা বলি কেন? এখনো জানেন না যে হীরা ও সুনি সুষমা দেবীর দুই পুত্রকে বহু পূর্বেই চুরি করে ধ্বংস করবার জন্য যার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন, সে হীরা ও চুনিকে ধ্বংস না করে রেখে এসেছিল গোপনে এক অনাথ আশ্রমে। ধর্মের কল, বুঝলেন? ধর্মের কল এমনি করেই বাতাসে নড়ে। আর শুনে হয়তো দুঃখিত হবেন, মাত্র 3 হলো তাদেরও সন্ধান পাওয়া গিয়েছে বিহারের এক খ্রিস্টান মিশনারির অরফানেজে। সত্যি বলছেন আপনি মিস্টার রায়? এসব কথা সত্যি? মিসেস ঘোষালি আবার জিজ্ঞাসা করলেন। হ্যাঁ মিসেস ঘোষাল, কৌশলে অর্থ দিয়ে ব্রজকিশোর পান্ডাকে হাত করেছিলেন সেদিন আপনার দেবরটি। কিন্তু উনি সেদিন জানতেন না যে অর্থে লোভই বাড়ায়। উৎকোচের দ্বারা মানুষের ঘুমন্ত লোভকে একবার জাগিয়ে তুললে সে লোভ রাহু উৎকোচের শেষ সীমানাকে পর্যন্ত গ্রাস করে, উৎকোচ প্রদানকারীকেই গ্রাস করতে এগিয়ে যায় শেষ পর্যন্ত। দুর্নীতির উপরে কোনো চুক্তি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে না। তাই সেদিন ব্রজকিশোর হাতের মুঠোর মধ্যে হীরা ও চুনিকে পেয়েও তাদের ধ্বংস করতে পারেনি বৃহত্তর প্রলোভনের নেশায়। সে ভেবেছিল ওই হীরা ও চুনিকে জিইয়ে রাখতে পারলে তার লাভ বই ক্ষতি হবে না, কারণ ভবিষ্যতে কোনোদিন ষড়যন্ত্রের অভিযোগে যদি সে ধরাও পড়ে, তবে অনায়াসেই হীরা ও চুনিকে রক্ষা করবার কৃতিত্বে সে সম্মান ও পুরস্কার পাবে। আর তা যদি একান্ত নাও হয়, তাহলেও উৎকোচ দিয়ে যে একদিন তাকে বশীভূত করবার চেষ্টা করেছিল, তাকে তো অন্তত আরো ভালো করে দীর্ঘকাল ধরে শোষণ করা যাবেই। কিন্তু আপনি বুঝলেন কি করে হীরা ও চুনি অরফানেজেই আছে?
শুধালেন আবার চৌবেই। সেও আবার কমন সেন্স পরিচালিত একটি অনুমান মাত্র। হীরাচনির ব্যাপারে আমি ভেবেছিলাম হয় তাদের একেবারে শেষ করে ফেলা হয়েছে, নচেৎ তারা এখনো বেঁচে আছে। প্রথমেই মনে হলো কোনো আশ্রমের কথা। তাদের বাঁচিয়ে রাখতে হলে কোনো আশ্রমেই নিরাপদ জায়গা। সেই ভেবে ওই ইন্সপেক্টর মথুরাবাবুকে আমি যেখানে যত অনাথ আশ্রম আছে অনুসন্ধান চালাতে বলি, সংবাদপত্রে প্রকাশিত পান্নার ফটোটার সঙ্গে মিলিয়ে। এবং শেষ পর্যন্ত বিহারের এক খ্রিস্টান মিশনারি অরফানেজে তাদের সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু উনি, আমাদের রতিকান্ত বাবু, এসব খুনাক্ষরেও কল্পনা করতে পারেননি। অথচ হীরা ও চুনি অকস্মাৎ চুরি হয়ে যাবার সঙ্গে সঙ্গেই জগদীশ নারায়ণ তার স্ত্রীকে কন্যা সহ ভয়াবহ ষড়যন্ত্রের পূর্বাভাস পেয়েই কলকাতা আর নিরাপদ নয় বুঝে হয়তো সরিয়ে দিয়েছিলেন, অত্যন্ত গোপনে, একেবারে সুদূর মিরাটে সম্ভবত। পান্নার বয়স তখন মাত্র 7 কি 8 মাস। ফলে ষড়যন্ত্রকারীরা পান্না বা তার সন্ধান করতে সক্ষম হয়নি বলেই আমার মনে হয়। গোপনে পিতাকে না জানিয়েই জগদীশ নারায়ণ ভালোবেসে ডক্টর ঘোষালের একমাত্র বোন সুষমা দেবীকে রেজিস্ট্রি করে বিবাহ করেন। সংবাদ অবশ্যই কলকাতার খিদিরপুর অঞ্চলের রেজিস্ট্রি অফিসেই পাওয়া গিয়েছে অনুসন্ধান করে। এবং ডক্টর ঘোষাল, আপনি শুনলে হয়তো আজ আশ্চর্য হবেন, সেদিনকার বিবাহের রেজিস্ট্রি বা কন্যাপক্ষীয় অন্যতম সাক্ষী হিসাবে নাম সই করেছিলেন আপনারই ওই কনিষ্ঠ ভ্রাতা রতিকান্তবাবু। স্কাউন্ডেল, শয়তান! অথচ খুনাক্ষরেও সেদিন কোনো কথা আমাকে জানতে দেয়নি। গর্জে উঠলেন ডক্টর ঘোষাল। না, কারণ উনি সেদিন ভেবেছিলেন রতনগড়ের 7-7টা কোল মাইন্সের একাধীশ্বর মুরলী নারায়ণের একমাত্র উত্তরাধিকারী যদি তার বোনকে বিবাহ করেই, তাহলে তারই লাভ, অর্থের জন্য। জ্বলন্ত দৃষ্টিতে তাকালো রতিকান্ত ঘোষাল কিরিটির মুখের দিকে। তারপর চাপা ব্যঙ্গ ভরা কণ্ঠে বলল, বলে যান, আরো কি বলবার আছে আপনার? দৌড়টা শেষ পর্যন্ত দেখিই না হয়। দেখবেন বই কি রতিকান্ত বাবু। যাক, দীর্ঘকাল পর্যন্ত পান্নার খোঁজ না পেয়ে পান্না ও তার জননীর আশা ছেড়েই দিয়েছিলেন, তাই না? কিন্তু বাঘের রক্তের স্বাদের মতো অর্থের স্বাদ পেয়ে অর্থের লোভটা কিছুতেই বোধ হয় তখন আর ভুলতে পারছিলেন না। তাই শেষ পর্যন্ত মুরলী নারায়ণের কাছ থেকে আকস্মিক ব্ল্যাকমেলিং করে অর্থপ্রাপ্তির আশাতেও কুঠারাঘাত হওয়ায় তাকে বিষ প্রয়োগে হত্যা করলেন, তাই নয় কি? হঠাৎ এমন সময় পাশের যে ঘরটি ডক্টর ঘোষাল কিরিটিকে থাকবার জন্য ছেড়ে দিয়েছিলেন এবং এতক্ষণে যে ঘরের খোলা দরজাপথে দেখা যাচ্ছিল ঘরটা অন্ধকার ও সবাই ভেবেছিলেন সে ঘরের মধ্যে কেউ নেই, সেই অন্ধকার ঘরের ভিতর থেকেই রবিশঙ্করের উচ্চ কণ্ঠ শোনা গেল। রবিশঙ্কর অন্ধকার ঘর থেকে চেঁচিয়ে উঠলেন, ইউ আর রাইট মিস্টার রায়, আপনি ঠিকই বলেছেন। অকস্মাৎ পাশের অন্ধকার ঘরের মধ্যে থেকে রবিশঙ্করের উচ্চ কণ্ঠ শুনে ওই ঘরের মধ্যে উপস্থিত সকলেই যুগপৎ চমকে ওঠে। ফিরে তাকাতেই কিরিটি মথুরা প্রসাদকে লক্ষ্য করে বলল, ওকে ঘরের ভিতর থেকে এবারে সকলের সামনে এখানে নিয়ে আসুন মিস্টার চৌবে। আশা করি এবারে আর উনি সত্যি স্বীকৃতি দিতে সবার কাছে অস্বীকার করবেন না। মথুরা প্রসাদ চৌবের নির্দেশে তখন পাশের ঘর থেকে হাত করা লাগানো অবস্থায় দুজন সশস্ত্র পুলিশ প্রহরী রবিশঙ্করকে নিয়ে ঘরের মধ্যে এসে প্রবেশ করল। সকলেই বিস্মিত দৃষ্টিতে তাকালো রবিশঙ্করের মুখের দিকে। চেহারায় ও চোখের মুখে যে ঔদ্ধত্য ও আভিজাত্যের যেন কিছুই আজ আর অবশিষ্ট নেই ওই মুহূর্তে। ক্লিষ্ট, ক্লান্ত, বিপর্যস্ত। আগেকার পরিচয়টা যেন একটা মুখোশের মতোই রবিশঙ্করের আসল ও সত্যিকারের রূপটাকে সকলের দৃষ্টি থেকে এই কবচ লুকিয়ে রেখেছিল। হঠাৎ সেটা যেন খসে পড়ার সঙ্গে সঙ্গে একটা ভীরু, দুর্বল মানুষ প্রকাশ হয়ে পড়েছে। এখন বুঝতে পারছেন বোধহয় রবিশঙ্কর বাবু, কেন আপনাকে ওই ঘরের পিছনে দরজা দিয়ে লুকিয়ে এনে অন্ধকারে বসিয়ে রেখেছিলাম এতক্ষণ, এবং কেন আপনাকে এতক্ষণ কথা বলতে দিইনি? কিরিটি রবিশঙ্করের দিকে তাকিয়ে বলে কথাগুলো। হঠাৎ এমন সময় একটা তুরুম করে গুলির শব্দ হয়, সকলেই চমকে ওঠে। কিন্তু তখন যা হওয়ার হয়ে গিয়েছে। রতিকান্ত ঘোষাল তার বস্ত্রান্তরাল লুক্কায়িত ছোট্ট একটা আমেরিকান অটোমেটিক পিস্তলের সাহায্যে আত্মহত্যা করেছে। রক্তাক্ত দেহটা চেয়ারের উপর ঝুলে পড়েছে। হাত থেকে পিস্তলটা মাটিতে খসে পড়েছে। পিস্তলের গুলির শব্দের সঙ্গে সঙ্গেই কিরিটি লাফিয়ে উঠেছিল, কিন্তু তখন আর করবার কিছুই ছিল না। রবিশঙ্করের পাশের ঘর থেকে আকস্মিক আবির্ভাবের ব্যাপারে মুহূর্তের জন্য যে অন্যমনস্কতা জেগেছিল সকলের মনে, সেই মুহূর্তটুকুর সুযোগকেই পূর্ণ মাত্রায় কাজে লাগিয়েছে অতি সতর্ক, অতীব ধূর্ত রতিকান্ত ঘোষাল।
ঘরের মধ্যে একটা অস্বাভাবিক স্তব্ধতা নেমে আসে। একটা শ্বাস রোধকারী থমথমে গুরুভার যেন ঘরের বাতাসকে ভারী করে তোলে। নির্বাক নিস্পন্দ সকলে। সূচ পতনের শব্দটাও বুঝি শোনা যাবে। বাতাসে বারুদের একটা তীব্র গন্ধ তখনও ভেসে বেড়াচ্ছে ঘরের মধ্যে। রতিকান্ত ঘোষালের সে রাত্রে আকস্মিক আত্মহত্যার ব্যাপারটা সকলকেই এমন মুহ্যমান করে দিয়েছিল যে কিরীটিকেও তার হীরা ও চুনি রহস্যের মীমাংসার কাহিনীর বিবৃতির মধ্যপথে দাঁড়ি টেনে দিতে হয়েছিল একান্ত বাধ্য হয়েই। কিন্তু পরের দিন দ্বীপ্রহরে রবিশঙ্করই শতপ্রণোদিত হয়ে মথুরা প্রসাদের কাছে একটা স্বীকৃতি দিলেন। সে কাহিনী যেমনই মর্মস্পর্শী তেমনই বিস্ময়কর। রবিশঙ্কর, জগদীশ নারায়ণ ও রতিকান্ত ঘোষাল বোধহয় দুর্লঙ্ঘ নিয়তির বিধানেই পরস্পরের সঙ্গে এক অদৃশ্য আকর্ষণে বাধা পড়েছিল সুদূর অতীতে একদা কোনো এক অশুভ মুহূর্তে। নইলে রুচি ও প্রকৃতিতে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির তিনজনের মধ্যে হৃদ্যতা গড়ে ওঠাটাও তো সম্ভবপর ছিল না। এবং খুব সম্ভবত তিনজন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ও রুচির হলেও এক জায়গায় কিছুটা মিল ছিল বলেই তিনজনের মধ্যে একটা হৃদ্যতা গড়ে ওঠা সম্ভবপর হয়েছিল। সেটা হচ্ছে জুয়ো খেলার নেশা। তিনজনেরই ফ্লাশ খেলার একটা অদ্ভুত নেশা ছিল এবং সেই ফ্লাশ খেলার মধ্যে দিয়েই তিনজনের মধ্যে একদিন হৃদ্যতা গড়ে উঠেছিল। ধনী পিতার আজন্ম বিলাস ও প্রাচুর্যের মধ্যে দিয়ে বর্ধিত একমাত্র সন্তান জগদীশ নারায়ণ যেমন ছিল ভীরু ও দুর্বল প্রকৃতির, তেমনি ছিল সরল ও নিরহংকারী। রবিশঙ্কর মধ্যবিত্ত ঘরের ছেলে হলেও ছিল একান্ত লোভী এবং সর্বাপেক্ষা যে বিশেষত্বটি ছিল তার চরিত্রে, সেটা হচ্ছে নিজের মধ্যে সাহস না থাকলেও অন্যের দ্বারা প্ররোচিত হলে ও চালিত হলে যে কোনো দুঃসাহসিক কাজেই সে পেছপাও হতো না। দ্বিতীয় একজন কারো দ্বারা চালিত হলে তার মতো যন্ত্র সত্যিই বিরল ছিল, কিন্তু সুযোগ মতো তার সেই ধার করা সাহসে আঘাত করতে পারলে তাকে নুইয়ে আনাটাও কষ্টসাধ্য ছিল না। আর সকলের মধ্যে তৃতীয় রতিকান্ত ছিল যেমনি ধূর্ত তেমনি স্বার্থপর, আত্মকেন্দ্রিক, লোভী, কূটচক্রী, দুঃসাহসী ও বেপরোয়া। জগদীশ ও রবিশঙ্কর বিএ পর্যন্ত লেখাপড়া করলেও রতিকান্ত বহু পূর্বেই সে ব্যাপারে ইতি দিয়েছিল এবং কিশোর বয়স থেকেই জুয়ো খেলায় অভ্যস্ত হয়ে উঠেছিল। ব্লু ডায়মন্ড নামে কলকাতায় আধা অভিজাত পাড়ায় একটা ক্লাব ছিল। সেখানে অন্যান্য আমোদ প্রমোদের অন্তরালে রাত 10টার পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত চলত ফ্ল্যাশ অর্থাৎ তাসের জুয়ো খেলা। অদ্বিতীয় খেলোয়াড় হিসাবে এবং পাক্কা একজন জুয়ারি হিসাবে রতিকান্তের সেখানে যাতায়াত ছিল। জগদীশ নারায়ণ ও রবিশঙ্কর যখন কলকাতায় মুরলী নারায়ণেরই একটা বাড়িতে থেকে পড়াশোনা করছে মাত্র, সেই সময় একদিন রাত্রে রতিকান্ত ব্লু ডায়মন্ড ক্লাবে যায় এবং সেইখানেই ওদের রতিকান্তর সঙ্গে পরিচয় হয়। ক্রমশ খেলার মধ্যে দিয়ে ও ক্রমে সেই আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হয়। তারপর এক গানের জলসায় সুষমার গান শুনে জগদীশ যখন মুগ্ধ হলো এবং রতিকান্তর মুখে শুনল সুষমা রতিকান্তরই একমাত্র বোন, তখন হতেই যেন দুজনের মধ্যে আকর্ষণটা আরো বেড়ে ওঠে। রতিকান্ত তারই কিছুদিন পূর্বে শ্যামাকান্তর সঙ্গে পৃথক হয়ে গিয়েছে এবং সুষমা তখন লরেটোতে বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করছে। রতিকান্তই একদিন জগদীশ ও রবিশঙ্করের সঙ্গে সুষমার আলাপ করিয়ে দেয়। আলাপটা অবশ্য রতিকান্ত করিয়ে দিয়েছিল জগদীশের সঙ্গে নিজের বোনের এই আশাতেই যে জগদীশ মিলিয়নিয়ার বাপের একমাত্র পুত্র, বোকা ও সরল টাইপের, তাকে অনায়াসেই দহন করতে পারবে চিরদিন রতিকান্ত। কিন্তু সে যাই হোক, আলাপের পর জগদীশ ও সুষমা পরস্পরের প্রতি মুগ্ধ ও আকর্ষিত হলো এবং সে আকর্ষণ দিন দিন বৃদ্ধি পেয়ে গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়। হতভাগ্য রবিশঙ্করও সুষমাকে প্রথম দিন দেখেই তার প্রতি মুগ্ধ হয়েছিল এবং মনে মনে তাকে ভালোবেসেছিল, কিন্তু প্রথমত তার জগদীশের মতো অর্থ সৌভাগ্য ছিল না, দ্বিতীয়ত সুন্দর চেহারা হলেও জগদীশ তার তুলনায় ঢের বেশি রূপবান ছিল, তৃতীয়ত নিজের ভালোবাসাকে এক্সার্ট করবার মতো তার মনের জোর বা সাহস ছিল না। কাজেই নিরুপায় আক্রোশে সে দূর থেকে জগদীশ ও সুষমার ক্রমবর্ধমান হৃদ্যতা দেখে মনের মধ্যে রুদ্ধ বিষ সর্পের মতো নিশিদিন গর্জাতে লাগলো।
যে আক্রোশ ও ঘৃণা থেকে পরবর্তীকালে জগদীশের প্রতি সে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে এবং সে ঘৃণা ও আক্রোশের আগুনে ঘৃতাহুতি দেয় ধূর্ত চক্রী রতিকান্ত সময় ও সুযোগ মতো। বাপ মুরলীনারায়ণ সুষমার মতো সামান্য এক ঘরের মেয়েকে বিবাহের সম্মতি কিছুতেই দেবেন না জেনেই গোপনে জগদীশ সুষমাকে রেজিস্ট্রি করে বিবাহ করেন এবং ওই বিবাহই হলো কাল জগদীশের চরমতম দুর্ভাগ্যের সূচনা। রতিকান্তের প্ররোচনাতেই রবিশঙ্কর বেনামি চিঠি দিয়ে মুরলীনারায়ণকে জানায় গোপনে রেজিস্ট্রি করে জগদীশ সুষমাকে বিবাহ করেছে। নিজের মেয়ে বিমলা ভালোবাসে তার গৃহশিক্ষক, তারই বেতনভোগ এক সাধারণ কর্মচারীকে কলকাতায় গোপনে পালিয়ে গিয়ে বিবাহ করায় কোনোদিনই বিমলা বা তার স্বামীকে ক্ষমার চক্ষে দেখতে পারেননি মুরলীনারায়ণ এবং মুখে মেয়ে জামাইয়ের মৃত্যুর ঘটনা রটনা করে দিলেও গোপনে তাদের সমস্ত সংবাদই রাখতেন। কাজেই ছেলে জগদীশের বিবাহ সংবাদে যখন আরও তাদের সম্পর্কে সংবাদ নিতে গিয়ে জানতে পারলেন সুষমা আর কেউ নয়, তারই আত্মজা কলঙ্কিনী বিমলার একমাত্র কন্যা। আভিজাত্যের অন্ধ দাম্ভিকতায় রাগে দুঃখে আক্রোশে যেন একেবারে পাগল হয়ে উঠলেন মুরলীনারায়ণ। গোপনে গোপনে সলিল সরকারকে কলকাতায় পাঠিয়েছিলেন, সেই এসে সব সংবাদ মুরলীনারায়ণের গোচরীভূত করে। এদিকে শ্যামাকান্তকে ডেকে এনেও মুরলীনারায়ণ কুৎসিত অপমান ও গালাগালি দিলেও সুষমাকে জগদীশ বিবাহ করেছে এবং সেই বিবাহ নিশ্চয়ই তার অনুমোদনক্রমেই হয়েছে বলে দোষারোপ করেন এবং সেই দিনই সর্বপ্রথম শ্যামাকান্ত জানতে পারেন তার স্বর্গীয় জননী ওই মুরলীনারায়ণেরই একমাত্র পরিত্যক্তা কন্যা। মুরলী সেদিন শ্যামাকান্তকে বলেছিলেন, ভেবেছিলাম মৃত্যুর পূর্বে তোমাদের কিছু সম্পত্তি দিয়ে যাব, কিন্তু তুমি যখন সম্পত্তির লোভে এত বড় চক্রান্ত করলে আমার সঙ্গে, তখন এক কানা করিও তোমাদের তিনজনের একজনকে তো দেবই না, বরং তোমাদের নির্মূল করে আমি ছাড়ব। শ্যামাকান্ত জবাব দিয়েছিলেন, এসব কি বলছেন আপনি? কেন জানো না, তোমাদের গুণবতী গর্ভধারিণী আমারই একমাত্র কন্যা। সে কি? হ্যাঁ হ্যাঁ, যেমন বাপ তেমনি সন্তান হবে তো, তেমনি আমার মেয়েটিও যে ছিলেন। থামুন, মা আমার সতীলক্ষ্মী ছিলেন। সতীলক্ষ্মী? আমার নিজের গুণবতী মেয়ের কথা আমি জানি না? কুলত্যাগিনী। মার সম্পর্কে আপনি আর একটা কথাও বলবেন তো একটা দাঁতও আপনার আস্ত রেখে যাব না। শ্যামাকান্ত অতঃপর গর্জাতে গর্জাতে বার হয়ে গেলেন রতনগড় প্যালেস থেকে নিরুপায়ের লজ্জায় ও অপমানে। এইবার শুরু হলো রতিকান্তের খেলা। মুরলীনারায়ণের হাতে যাতে করে জগদীশ ও সুষমা না পড়ে এবং পড়লে তার দোহন ব্ল্যাকমেলিং চলবে না বুঝতে পেরেই মুরলী কোনো কিছু করবার পূর্বেই নিজে কিছু টাকা দিয়ে জগদীশ ও সুষমাকে কাশিতে সরিয়ে দিল গোপনে রতিকান্ত পরামর্শ দিয়ে। ভীরু জগদীশ ও রতিকান্তের পরামর্শ মতো পালিয়ে গেলেন কাশিতে। তারপর মুরলীকে শুরু করলো ব্ল্যাকমেলিং রতিকান্ত। অনন্য পায় মুরলীনারায়ণ নিজের দুর্নামকে চাপা দেওয়ার জন্য টাকা ধার দিতে লাগলেন রতিকান্তকে মুঠো মুঠো করে এবং তারই একটা অংশ নিয়মিত রতিকান্ত সুষমা ও জগদীশকে পাঠাতে লাগলো। এদিকে সলিল সরকারকে মুরলী পাঠালেন সুষমা ও জগদীশের সন্ধান নেবার জন্য আবার, কিন্তু সে ব্যর্থ হয়ে ফিরে এলো। তারপর দীর্ঘ 4 বৎসর পরে কাশীর অজ্ঞাতবাস তুলে দিয়ে 1.5 বৎসরের যমজ 2 ছেলে হীরাচুনি ও 6 মাসের কন্যা পান্নাকে নিয়ে জগদীশ কলকাতায় ফিরে এলেন আবার। স্টেটের আরও একজন জগদীশের গোপন বিবাহের সংবাদটা কোনো ক্রমে জেনেছিল, সে হলো ব্রজকিশোর পাণ্ডে। মুরলীনারায়ণ ভাড়া করা গুন্ডার সাহায্যে যখন জগদীশের সন্তানদের হত্যা করবার মতলব করেছেন, ব্রজকিশোর সে কথা জানতে পেরে সকলের অজ্ঞাতে রতিকান্তেরই পরামর্শ মতো লোক লাগিয়ে এক নিশিরাত্রে আহিরিটোলার বাসা বাড়ি থেকে হীরাচুনিকে চুরি করে নিয়ে গেল তাদের মুরলীর আক্রোশ থেকে বাঁচাতে। এবং রতিকান্তরও যদিও মতলব ছিল হীরাচুনিকে শেষ করে ফেলবার এবং সেই পরামর্শ যদিও দিয়েছিল সে ব্রজকিশোরকে, সে কিন্তু তা করেনি। যা হোক, এদিকে ছেলেরা চুরি হয়ে যাওয়ায় সুষমা পাগলের মতোই হয়ে গেলেন। জগদীশ দেখলেন কলকাতায় থাকা তাঁদের পক্ষে নিরাপদ নয়, সেও এক কথা বটে। দ্বিতীয়ত রতিকান্তের সাহায্যের হাতটাও তখন ক্রমশ অত্যন্ত হ্রস্ব হয়ে আসতে থাকায় এবং তৃতীয়ত চিরদিনের আদর সুখ ও প্রাচুর্যের মধ্যে লালিত জগদীশ অসচ্ছলতা ও দিবারাত্র দুশ্চিন্তার মধ্যে কালযাপনে হাঁপিয়ে ওঠায় একটা শেষ মীমাংসার জন্য কোনো একটা পথ খুঁজে বেড়াচ্ছিলেন।
শিশু পান্না ও স্ত্রীকে নিয়ে জগদীশ মিরাট চলে গেলেন এবং মিরাটে স্ত্রী ও শিশুকন্যাকে রেখে সোজা ফিরে গেলেন বাপের কাছে। ইচ্ছা ছিল তার বাপের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে স্ত্রী ও শিশুকন্যাকে নিজ গৃহে নিয়ে যাবেন। মুরলীনারায়ণ পুত্রের কাতর অনুরোধে কোনো কানই দিলেন না। তাদের ত্যাগ করে আবার বিবাহের জন্য বারংবার পুত্রকে বলতে লাগলেন এবং পাছে পুত্র আবার পালিয়ে যায় বলে পুত্রের গতিবিধির উপরে কড়া পাহারা বসালেন দিবারাত্র। জগদীশ আটকে পড়লেন। নিজ গৃহে বন্দী হয়ে দিবারাত্র ছটফট করতে লাগলেন। গোপনে গোপনে যে অর্থ সাহায্য পাঠাবেন তারও উপায় রইল না। এদিকে জগদীশ তার বাপের কাছে ফিরে যাওয়ায় এবং রোজগারের পথটা বন্ধ হওয়ায় রতিকান্ত রবিশঙ্করের হাত ধরল। প্রলোভন দেখিয়ে দেখিয়ে রতিকান্ত রবিশঙ্করকে মুঠোয় এনে এবারে এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল ধীরে ধীরে রতনগড়ের উপরে বিস্তৃত করল। রবিশঙ্করকে বললে সে যদি তার কথা শুনে চলে তো তাকেই একদিন রতনগড়ের গদিতে সে বসিয়ে দেবে। একদিকে প্রলোভন, অন্যদিকে সুষমাকে না পাওয়ার ব্যর্থতায় জগদীশের প্রতি এতদিনকার সঞ্চিত আক্রোশ ও ঘৃণা লোভী রবিশঙ্কর সাগ্রহে রতিকান্তকে আশ্রয় করল। অকস্মাৎ একদিন এমন সময় মুরলীনারায়ণ রতিকান্ত ষড়যন্ত্রে বিষ প্রয়োগে নিহত হলেন। রতনগড়ের এবারে মালিক হলেন জগদীশ নারায়ণ। এদিকে দীর্ঘদিন অর্থ সাহায্য না পাওয়ায় এবং দীর্ঘদিন স্বামীর অনুপস্থিতির জন্য অভিমান করে সুষমা উপায়ান্তর না দেখে মিরাট ছেড়ে লাহোরে এক স্কুলে সঙ্গীত শিক্ষয়িত্রীর চাকরি পেয়ে কন্যাকে নিয়ে চলে যান। ওই ব্যাপারটা ঘটে মুরলীনারায়ণের মৃত্যুর ঠিক মাস 2 পূর্বে। মুরলীর মৃত্যুর পর যখন জগদীশ মনস্থ করলেন স্ত্রী ও কন্যাকে স্বগৃহে নিয়ে আসবেন, ঠিক সেই সময় জগদীশ মিরাটের ঠিকানায় যে টাকা পাঠিয়েছিলেন বাপের মৃত্যুর পর সে টাকা ফিরে এলো, গ্রহীতার কোনো সন্ধান পাওয়া গেল না বলে। জগদীশ ছুটলেন মিরাটে, কিন্তু সেখানে গিয়ে স্ত্রী বা কন্যার কোনো সন্ধান পেলেন না, কারণ সুষমা তো তার আগেই মিরাট ছেড়ে চলে গিয়েছে এবং সুষমা লাহোরে রুক্মিণী দেবী ছদ্মনামে চাকুরি করছেন তখন। এমনি করে আরো 4 বছর কেটে গেল। জগদীশ অনেক খুঁজেও স্ত্রী কন্যার সন্ধান করতে পারলেন না। তারপর তিনিও রতিকান্তের ষড়যন্ত্রে একদিন রাত্রে বিষ প্রয়োগে নিহত হলেন। রবিশঙ্কর বসলেন এবারে রতনগড়ের শূন্য গদিতে সর্বসর্বা হয়ে এবং রতিকান্তের হাতের ক্রীড়নক হয়ে। রতিকান্ত শোষণ করে চলতে লাগলো রবিশঙ্করকেই এবারে। এদিকে কেবল যে জীবিতকালে জগদীশই তার স্ত্রী ও কন্যার অনুসন্ধান করেছিলেন তা নয়, আরো 4 জনও তাদের সর্বত্র অনুসন্ধান করে ফিরছিল। একজন রতিকান্ত, দ্বিতীয় ব্রজকিশোর পাণ্ডে, তৃতীয় সলিল সরকার ও চতুর্থ রবিশঙ্কর। নিযুক্ত লোকেরাই প্রথমে লাহোরে অবস্থিত রুক্মিণী নামের ছদ্মবেশের আড়ালে সুষমার সন্ধান নিয়ে আসে। তখন রতিকান্ত গোপনে গিয়ে দেখে আসে ও বুঝতে পারে যে রুক্মিণী আসলে সুষমা। এবং রবিশঙ্করকে সে কথা একদিন রতিকান্ত এসে যখন বলেছিল, সলিল সরকার কথাটা জানতে পারে। রতিকান্ত মধ্যে মধ্যে রবিশঙ্করের সঙ্গে রতনগড়ে এসে দেখা করত। ব্রজকিশোর বর্ণিত ঠ্যাঙা লোকটি আর কেউ নয়, রতিকান্তই। এদিকে রতিকান্তর মুখে পান্না ও তার মার সংবাদ পেয়ে রবিশঙ্কর এক চাল চালেন। গোপনে লোক নিযুক্ত করে পান্নাকে এক রাত্রে সরিয়ে ফেলেন, কেননা তিনি তখন রতিকান্তকে আর বিশ্বাস করতে পারছিলেন না। রতিকান্তও তখন এক দুঃসাহসিক চাল চালে। পান্নার ফটোটা দিয়ে সংবাদপত্রে তার হারানো বিজ্ঞাপন দেয় রতনগড়ের নামে এবং আমার সঙ্গে দেখা করে আমাকেও পান্নার অনুসন্ধানে নিযুক্ত করে। কিন্তু পান্না গেল কোথায়? মণিশঙ্করের মুখ থেকে পান্নার একদিন সহসা লাহোরে তার জননী সুষমার আশ্রয় থেকে যে নিরুদ্দেশের কাহিনী জানা গিয়েছে, সেটা যেমনি অস্পষ্ট তেমনি রহস্যপূর্ণ। এটা ঠিকই যে রতিকান্ত পান্নার কোনো সংবাদই জানতে পারেননি, আর তা পারেনি বলেই চরম দুঃসাহসিকতার কাজ করেছিল আমার কাছে গিয়ে আমাকে পান্নার অনুসন্ধানে নিযুক্ত করবার চেষ্টা করে। কারণ পান্না সুষমার আশ্রয় থেকে অদৃশ্য হয়েছে জানার সঙ্গে সঙ্গেই সে নিজে খুঁজে বের করবার অনেক চেষ্টা করেও যখন সফল হয়নি, তখনই সে ওই চরম দুঃসাহসের কাজ করেছিল। কিন্তু সম্ভবত সে পান্নার সংবাদ না জানতে পারলেও রবিশঙ্কর যে পান্নার সংবাদ জানে সেটা মনের মধ্যে আঁচ করেছিল, কারণ রবিশঙ্করের স্বেচ্ছাকৃত শেষ জবানবন্দি থেকেই তা জানা গিয়েছে। আভাসে ইঙ্গিতে নাকি সে কথাটা দেখবার জানিয়েও ছিল রবিশঙ্করকে, এবং রবিশঙ্করের শেষ জবানবন্দিতেই তিনি স্বীকার করেছেন জগদীশের একটা পুরাতন চিঠি থেকেই মিরাটে একসময় সুষমার উপস্থিতির কথাটা রবিশঙ্কর জানতে পেরেছিলেন তার মৃত্যুর পরই, এবং সেই চিঠি থেকেই সে ঠিকানাটাও সংগ্রহ করেন। চিঠিটা জগদীশেরই লেখা ছিল তার স্ত্রী সুষমাকে, এবং চিঠির মালিককে না পাওয়ায় সেটা আবার ফেরত এসেছিল।
সেই চিঠির ঠিকানা অনুযায়ী পরে রবিশঙ্কর পান্নার সন্ধানে লোক নিযুক্ত করে। দীর্ঘদিন পরে সেই নিযুক্ত লোকই মাস 5 আগে বর্তমান ঘটনার পান্নার ও তার জননীর সংবাদ রবিশঙ্করকে রতনগড়ে এনে দেয়। রবিশঙ্কর জানতেন হীরা ও চুনি পূর্বেই রতিকান্ত দ্বারা নিহত হয়েছে কৌশলে। এখন তার রতনগড়ের সম্পত্তির ওয়ারিশনের পথে একমাত্র বাধা হচ্ছে ওই জগদীশ কন্যা পান্না। অতএব পান্নাকে যদি কোনো মতে হাতের মুঠোর মধ্যে আনা যায় তো তিনি নিশ্চিন্ত, এবং রতিকান্তকেও তিনি জব্দ করতে পারবেন। সেই আশাতেই কৌশলে তার নিযুক্ত লোকেদের দ্বারা রবিশঙ্কর সহসা এক রাত্রে লাহোরের সুষমার গৃহ থেকে পান্নাকে চুরি করে সরিয়ে ফেলেন এবং তাকে সময় ও সুযোগ মতো কলকাতায় তার এক বন্ধুর গৃহে এনে বন্দিনী করে রেখে দিয়েছিলেন। এদিকে পান্না সহসা নিরুদ্দিষ্ট হওয়ায় রহস্যজনকভাবে রতনগড়ের গদিলোভী দুই চক্রান্তকারী রতিকান্ত ও রবিশঙ্করকে নিয়ে নাটক রীতিমতো জমে উঠল, এবং দুজনের মধ্যে আবার ধূর্ত ও শয়তান বেশি রতিকান্তই। রতিকান্ত দেখল এতকাল আমিরি করে এসে রতনগড়কে শোষণ করে এবার বুঝি ওই পান্না চক্রেই তার ভরাডুবি হবে। অতএব সে এবারে আটঘাট বেঁধেই বিরাট এক চক্রান্তের জাল বিছালো। কোনো এক হতভাগ্যকে চক্রান্ত করে গলা টিপে হত্যা করে নিজের বেশভূষায় সজ্জিত করে আসানসোল ও বর্ধমানের মাঝামাঝি রেল লাইনের উপর ফেলে রেখে এলো রাঘবেন্দ্রের আইডেন্টিটিকে চিরতরে পৃথিবী থেকে লুপ্ত করে দেওয়ার জন্য। কারণ আমি যে মুহূর্তে পরের দিন হরিপদর বাড়িতে তার সন্ধানে গিয়ে হাজির হয়েছিলাম, সেই মুহূর্তেই সে বুঝতে পেরেছিল আমার কাছে গিয়ে সে সবচাইতে বড় ভুল করেছে, এবং আমার দ্বারা এখন যদি কেঁচো ফুটতে গিয়ে সাপ বের হয়ে পড়ে তো সর্বাগ্রে তারই হাতে দড়ি পড়বে। কিন্তু নিয়তি কে না বাধ্যতে আমাকে খোঁচানোর সঙ্গে সঙ্গেই পান্না রহস্য আকর্ষণ করে ফেলেছিল তখন। অন্যথায় রাঘবেন্দ্র ছদ্ম পরিচয়ে রতিকান্ত আমার কাছে না গেলে কি হতো কিছুই বলা যায় না। এমনই বোধহয় অলঙ্ঘ নিয়তি মানুষের ভাগ্যের দড়িটা টেনে নিয়ে যায়। কাগজে পান্না হারাবার বিজ্ঞাপনটা রবিশঙ্কর দেননি, দিয়েছিল রতিকান্তই। তবে সঠিক সেটা না জানলেও রবিশঙ্কর রতিকান্তকেই সে ব্যাপারে সন্দেহ করেছিলেন, কারণ রবিশঙ্কর পূর্বের মতো আর রতিকান্তকে টাকা দিতে স্বীকৃত না হওয়ায় রতিকান্ত রবিশঙ্করকে গদিচ্যুতির ভয় দেখিয়ে চিঠি দিয়েছিল। সেই চিঠিরই নকলটা সলিল সরকার আমাকে সে রাত্রে পৌঁছে দিয়েছিল। পান্নাকে হাতের মুঠোর মধ্যে পাওয়ার পর থেকেই রতিকান্তর প্রতি রবিশঙ্করের দানের হাতটা গুটিয়ে আসতে শুরু করেছিল। যা হোক, রবিশঙ্কর পান্নাকে চুরি করে নিয়ে এলেও তাকে একেবারে হত্যা করবার দুঃসাহস করেনি। তারও অন্য কারণ ছিল বইকি। রতিকান্ত তার ঘাড়ে তখন বসে এমন শোষণী শুরু করেছিল যে রবিশঙ্কর হাঁপিয়ে উঠেছিলেন, অথচ এমন জালেই তিনি জড়িয়ে পড়েছিলেন মাকড়সার জালের মতো যে বের হয়ে আসবারও কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। এদিকে কাগজে পান্না হারিয়ে যাবার বিজ্ঞাপন দেখে রবিশঙ্করের বুঝতে বাকি ছিল না কাজটা কার, অথচ সোজাসুজি রতিকান্তর বিরুদ্ধে দাঁড়াবার মতো সাহসও সে পাচ্ছিল না। কাজেই কতকটা অনন্যপায় হয়েই সাপের ছুঁচো গেলার মতো কাগজে পান্না হারানোর বিজ্ঞাপনটা যে তাঁরই দেওয়া আমার কাছে স্বীকার করেছিল, যদিও বিজ্ঞাপন তিনি দেননি। বিজ্ঞাপন যে রবিশঙ্কর দেননি সেটা কিরিটিরও মনে হয়েছিল, কারণ রতনগড়ের সম্পত্তি নিরুপদ্রবে ভোগ করতে হলে রবিশঙ্করকে সম্পূর্ণভাবে নিষ্কণ্টক হতে হবে, নচেত গোলযোগ বাঁধবার সম্ভাবনা। সেক্ষেত্রে পান্নাকে ইহজগৎ থেকে চিরতরে সর্বাগ্রে সরিয়ে ফেলতে হবে, কারণ তখনও রবিশঙ্কর জানেন না জগদীশের ওয়ারিসান হিসাবে তখন একমাত্র তার কন্যা পান্নাই জীবিত। হীরাচুনি যে তখনও বেঁচে আছে তা তিনি ধারণাই করতে পারেননি। আর তাই যদি তাকে করতে হয় তো গোপনেই তো সে কাজ ছাড়তে হবে। ঢাক ঢোল পিটিয়ে কোনো কিছু করতে যাওয়াটা সম্পূর্ণ নির্বুদ্ধিতারই কাজ হবে। যা হোক, রবিশঙ্কর ও রতিকান্তের মধ্যে স্বার্থের নাটক যখন বেশ জমে উঠেছে এবং তার কিছুদিন পূর্ব থেকেই রবিশঙ্করকে কেন্দ্র করে একটা গোলমালের আভাস পেয়ে রবিশঙ্করের দুর্ব্যবহারে সলিল সরকার পূর্বহতেই ক্ষুণ্ণ হয়েছিল, এখন সেটা আক্রোশে পরিণত হলো। রবিশঙ্কর সম্পর্কে সে নানাভাবে খোঁজ নিতে লাগলো যাতে করে তাকে একটু ভালো রকম শিক্ষা দিতে পারে। অতীব ধূর্ত ও তীক্ষ্ণ বুদ্ধি ছিল সলিল সরকারের। জগদীশ নারায়ণকে কেন্দ্র করে মুরলী নারায়ণের আমলে তার গোপন বিবাহের ব্যাপার নিয়ে যে গোলযোগের সৃষ্টি হয়েছিল সেটা সলিল সরকার ভেবেছিল নিছক পিতার অমতে গোপনে কোনো একটি মেয়ে বিবাহ করবার জন্যই বুঝি। কিন্তু তার পশ্চাতে যে মুরলী নারায়ণের সম্মান ও নিজ গৃহের একটি অন্ধ আভিজাত্যবোধের নিদারুণ লজ্জা জড়িত হয়েছিল সলিল সরকার সেটা জানতেও পারেনি, এবং মুরলী নারায়ণও নিশ্চয়ই খুনাক করেও সেটা জানতে দেননি সলিল সরকারকে।
জগদীশ তার স্ত্রীকে নিয়ে রতিকান্তের পরামর্শ অনুযায়ী কাশিতে গিয়ে আত্মগোপন করায় মুরলী নারায়ণের লোকেরা তার কোনো সন্ধান করতে পারেনি বটে, তবুও নিরুৎসাহ হয়নি। দীর্ঘ 1.5 বৎসর পরে যখন আবার জগদীশ স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে কলকাতায় ফিরে এলেন, মুরলী নারায়ণ তার অনুচরদের মুখে সেই সংবাদ পেয়ে তাদের সর্দারকে যেদিন ডেকে গোপনে আদেশ দিচ্ছিলেন যেমন করে হোক জগদীশের স্ত্রী ও পুত্র কন্যাদের শেষ করে ফেলবার জন্য, ব্রজকিশোর সেটা জানতে পারে। ব্রজকিশোর সেই কথা জানতে পেরে চমকে ওঠে। ব্রজকিশোর জগদীশকে মনে মনে ভালোবাসত, তাই সে ব্যাপারটা জানতে পেরে চিন্তিত হয়ে ওঠে এবং কাল বিলম্ব না করে গোপনে কলকাতায় চলে যায়। এবং মুরলী নারায়ণের নিযুক্ত লোকেরা কিছু করে উঠবার আগেই একদিন রাত্রে জগদীশের 2 ছেলে হীরা ও চুনিকে ঘুমন্ত অবস্থায় চুরি করে সরিয়ে বিহারের এক অরফানেজে গিয়ে রেখে আসে। এদিকে মুরলী নারায়ণের লোকেরা এসে তাকে মিথ্যা সংবাদ দেয় যে জগদীশের ছেলে 2টিকে তারা শেষ করে ফেলেছে। মুরলী নারায়ণ কতটা নিশ্চিন্ত হন। ওদিকে ছেলে 2টি আকস্মিকভাবে নিরুদ্দিষ্ট হওয়ায় জগদীশ আবার কলকাতা ছেড়ে মিরাটে গিয়ে আত্মগোপন করেন। কলকাতায় অবস্থান করাটা আর নিরাপদ নয় বিবেচনা করে। তারপর একদিন জগদীশ একা রতনগড়ে ফিরে আসেন এবং তার কিছুদিন পরেই মুরলী নারায়ণের রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। জগদীশ রতনগড়ের গদিতে বসল। জগদীশ তার পিতার কাছে ফিরে আসবার পর অনেক চেষ্টা করেও দীর্ঘদিন স্ত্রীকে কোনো অর্থ সাহায্য পাঠাতে পারেননি। এমন সময় মুরলী নারায়ণের আকস্মিক মৃত্যু ঘটল রহস্যজনকভাবে। জগদীশ রতনগড়ের মালিক হয়েই সর্বাগ্রে সলিল সরকারকে নিম্ন পদে নামিয়ে দিলেন, কারণ তার নির্যাতনের ব্যাপারে সলিল সরকারের হাত ছিল। এটা তার বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল। ব্রজকিশোরের পদোন্নতি হল। জগদীশ রতনগড়ের মালিক হয়ে স্ত্রীর নামে প্রথমে মিরাটে যে অর্থ প্রেরণ করলেন, 1 মাস বাদে গ্রহীতার কোনো সন্ধান পাওয়া গেল না বলে অর্থ ফেরত এলো। তার কারণ তার কিছুদিন পূর্বেই মিরাট ত্যাগ করে লাহোরে চাকরি নিয়ে গিয়ে সুষমা আত্মগোপন করেছিলেন স্বামীর প্রতি অভিমানে। স্বামীর প্রতি অভিমানে ওইভাবে সেদিন সুষমা যদি আত্মগোপন না করতেন তাহলে হয়তো রতনগড়ের ইতিহাস অন্য রূপ নিত। সে যাই হোক, স্ত্রীর নিরুদ্দেশের সংবাদে জগদীশের ধারণা হয়েছিল নিশ্চয়ই তার বাপই তার স্ত্রীকে গোপনে হত্যা করিয়েছেন। ওই সময় ব্রজকিশোরও যদি হীরাচুনির সংবাদটা জগদীশকে দিত তাহলেও হয়তো ঘটনার গতি অন্য পথে প্রবাহিত হতো, কিন্তু ব্রজকিশোর তা পারেনি ভয়ে, কারণ সে তখনও সলিল সরকারকে সন্দেহ করছে। হীরা ও চুনির সংবাদ জানতে পারলে সলিল সরকার তাদের অনিষ্ট সাধনে প্রবৃত্ত হবে এই ভয়ে। এবং আরও একটা কারণ ছিল, জগদীশকে কেন্দ্র করেও যে একটা গোপন ষড়যন্ত্র চলছে এবং তার মধ্যে রবিশঙ্করও আছে। কেন জানি না ব্রজকিশোর সেটা আঁচ করেছিল। সে তখন ভাবছিল আরো কিছুদিন দেখে তারপর সে জগদীশের কাছে হীরা ও চুনির সংবাদটা দেবে। তাড়াতাড়িরই বা কি আছে, তারা তো নিরাপদেই আছে। ফলে ব্রজকিশোরও সেদিন ভুল করেছিলেন। দ্বিতীয়বার এবং এমনি যখন পরিস্থিতি, রবিশঙ্করকে লেখা একটি গোপন চিঠি রতিকান্তর ব্রজকিশোরের হাতে পড়ে। রবিশঙ্কর সেই সময় প্রায়শই রতনগড়ে যাতায়াত করতেন। চিঠিটার কোনো নাম দাম অবশ্যই ছিল না এবং যথেষ্ট সতর্কতার সঙ্গে লেখা হলেও ব্রজকিশোরের ব্যাপারটা আঁচ করতে কষ্ট হয়নি। ব্রজকিশোর তখন তলে তলে রবিশঙ্করের উপরে তীক্ষ্ণ নজর রাখতে শুরু করে। রবিশঙ্করের সঙ্গে জগদীশের অত্যন্ত হৃদ্যতা থেকে ব্রজকিশোরও সহসা কোনো কথা রবিশঙ্করের বিরুদ্ধে বলতে সাহস পাচ্ছিল না, জগদীশকে ইতস্তত করছিল। তারপরে ঘটনাচক্রে জগদীশের আকস্মিক রহস্যজনক মৃত্যু হওয়ায় হীরা ও চুনির ব্যাপারটা একেবারেই চেপে গেল ব্রজকিশোর। ওদিকে জগদীশের মৃত্যুর পর রতনগড়ের আর কোনো সাক্ষাৎ ওয়ারিশান না থাকায় রবিশঙ্করই এসে রতনগড়ের গদিতে বসলেন এবং তার কিছুদিন পরেই ব্রজকিশোরকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে সলিল সরকারকেই বসালেন নিজের প্রয়োজনে সেই পদে। সলিল সরকার লোকটা বিচক্ষণ ও বুদ্ধিমান এবং দীর্ঘদিন ম্যানেজারই করেছে, কাজ খুব ভালো বোঝে। তাই রবিশঙ্কর সলিল সরকারকেই ম্যানেজার করলেন, তার প্রতি অহেতুক প্রীতিতে মুগ্ধ হয়ে না, নিজের গরজেই। সলিল সরকার ম্যানেজারি হাতে নিয়েই দেখল প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা বিশেষ একটি লোকের হাত দিয়ে স্টেট থেকে বের হয়ে যাচ্ছে। একজন ঢেঙা কালো মতো লোক রহস্যজনকভাবে মধ্যে মধ্যে রাত্রে রতনগড়ে রবিশঙ্করের সঙ্গে দেখা করতে এসে সেই টাকাটা নিয়ে যায়। সলিল সরকারের মনে সন্দেহ জাগলো, কে লোকটা, কি সম্পর্ক তার সঙ্গে রবিশঙ্করের, আর কেনই বা প্রতি মাসে রবিশঙ্কর তাকে অতগুলো করে টাকা নির্বিবাদে দিয়ে যাচ্ছেন। গোপনে গোপনে সলিল সরকার ব্যাপারটার অনুসন্ধান নেবার জন্য লোক নিযুক্ত করলো,
কিন্তু বিশেষ কিছুই বুঝতে বা জানতে পারল না। ওদিকে প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা বের হয়ে যাওয়ায় ক্রমে স্টেটের ফিনান্সিয়াল ব্যাপারে ক্রাইসিস দেখা দিতে লাগলো। সলিল সরকার তখন স্পষ্টই রবিশঙ্করকে জানিয়ে দিল, এইভাবে চললে ভয়াবহ ক্রাইসিস অনিবার্য। তবে সাক্ষাতে রবিশঙ্করের সঙ্গে সলিল সরকারের মন কষাকষির ঠান্ডা যুদ্ধ শুরু হলেও প্রকৃতপক্ষে আসল যুদ্ধ শুরু হয় রতিকান্তরই সঙ্গে। কারণ কৌশলে পশ্চাতে থেকে রতিকান্তই সলিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে ধ্বংস করবার উপায় খুঁজছে তখন। কিন্তু সলিলের বুদ্ধিও যথেষ্ট ছিল, তাই সে ক্রমে বুঝতে পেরেছিল কোথাও একটা প্রচন্ড ষড়যন্ত্র চলছে এবং সে ষড়যন্ত্রের মধ্যে ইচ্ছাই বা অনিচ্ছাই হোক ক্রমশ সে নিজেও বিশ্রীভাবে জড়িত হয়ে পড়েছে। ওদিকে তখন রবিশঙ্করও ভিতরে ভিতরে রতিকান্তর দ্বারা শোষিত হতে হতে ক্রমশ হাঁপিয়ে উঠেছেন, অথচ মুক্তির কোনো উপায় দেখতে পাচ্ছেন না। সাপের ছুঁচো গেলার মতো অবস্থা তখন তার। ঠিক ওই সময় নিযুক্ত চরের মুখে পান্না ও তার জননীর সংবাদ পেয়ে ও পাছে রতিকান্তর দ্বারা আরো বেশি শোষিত না হন ও জগদীশের সন্তান সন্ততিরা জীবিত আবিষ্কৃত হলে পাছে তাকে ওই নবাবীর গদি ছেড়ে দিতে হয়, সেই উভয় আশঙ্কাতেই এক প্রকার নিরুপায় হয়ে একটা চাল চাললেন রতিকান্তর উপরে। নিজেই লাহোর থেকে লোক লাগিয়ে পান্নাকে চুরি করে সরিয়ে ফেললেন রতিকান্তের অজ্ঞাতে। রবিশঙ্কর ওইখানেই মারাত্মক ভুল করেছিলেন। পান্নাকে হস্তগত করবার পর যদি রতিকান্তর বিরুদ্ধে সাহস করে দাঁড়াতে পারতেন তো তাকে শেষ পর্যন্ত ওইভাবে পর্যুদস্ত হতে হতো না। এদিকে সংবাদপত্রে ওই সময় পান্না সম্পর্কে বিজ্ঞাপন দেখে সলিল সরকারের মনে রতনগড়ের সম্পত্তির লোভে একটা ভয়াবহ ষড়যন্ত্রের আশঙ্কা দৃঢ়বদ্ধ হলো এবং ওই সময় ব্রজকিশোরও এতদিন পরে সলিলের সঙ্গে হাত মিলিয়ে জানালো হীরা ও চুনির সংবাদ সে জানে। ব্রজকিশোরের কাছে এই সংবাদ জেনে সলিল তখন গোপনে গোপনে রবিশঙ্করকে রতনগড় থেকে সরিয়ে হীরা, চুনি ও পান্নাকেই এনে সেখানে বসাতে মনস্থির করে। তাই সে যে রাত্রে কীর্তিকে চিঠিতে জানিয়েছিল হীরা ও চুনির সংবাদ সে জানে, তখনও পান্না সংবাদ সে জানতে পারেনি। এইরকম এক অভাবনীয় পরিস্থিতির মধ্যে নাটক যখন বেশ জমে উঠেছে, ধূর্ত রতিকান্ত তখন বুঝতে পারে ঘটনার চাকা অন্যদিকে ঘুরতে শুরু করেছে এবং সময় থাকতে রবিশঙ্কর ও সলিল সরকার দুজনকেই যদি না সরিয়ে ফেলতে পারে তো বিপদ অনিবার্য, তার শেষ রক্ষা হবে না। সে অবশ্যই জানতো না তখনও যে হীরা ও চুনি বেঁচে আছে, জানতো কেবল পান্নাই বেঁচে আছে। যা হোক, রতিকান্ত অনন্যপায় হয়ে তাই শেষ মরণ কামড় বসাতে স্থির প্রতিজ্ঞ হলো। প্রথমে রবিশঙ্করকে হত্যা করে পরে সুযোগ মতো সলিলকে হত্যা করতে যখন হোক পারবে, এই আশায় শ্যামাকান্তেরই ঘাড়ে রবিশঙ্করের হত্যাপরাধটা চাপাবার প্ল্যান করে। শ্যামাকান্তরই বন্দুক ও দস্তানা চুরি করে এবং পূর্বাহ্নে রবিশঙ্কর ও শ্যামাকান্তকে আলাদা আলাদা দুখানা চিঠি দিয়ে কাজটা সুসম্পন্ন করতে মনস্থ করেছিল। কিন্তু রতিকান্তের লীলা খেলা তখন শেষ হয়ে এসেছিল। তাই নিয়তি সলিল সরকারকে অকুস্থানে সে রাত্রে টেনে নিয়ে গেল এবং হতভাগ্য সলিল সরকার নিহত হলো রতিকান্তেরই হাতে। রতিকান্তর প্ল্যান মাফিক কণ্টক দিয়ে কণ্টক উদ্ধার আর হলো না। বেচারি রবিশঙ্কর রতিকান্তর হাতে ক্রীড়নক হয়ে পর্যুদস্ত ও কলঙ্কের ভাগই শুধু হলো শেষ পর্যন্ত, কারণ এত ষড়যন্ত্র করে যে সম্পত্তি এলো তাও ফসকে গেল। ব্রজকিশোরকে আদৌ রবিশঙ্কর কলকাতায় পাঠাননি, পরে স্বীকার করেছিলেন। ব্রজকিশোর নিজেই উধাও হয়েছিলেন। তিনি গিয়েছিলেন অরফানেজ থেকে হীরা ও চুনিকে নিয়ে আসবার জন্য সময় মতো রতনগড়ে এবং দিন দুই বাদেই সংবাদপত্রে রতিকান্তর ও রবিশঙ্করের ব্যাপারটা প্রকাশিত হবার পরই হীরা ও চুনিকে নিয়ে তিনি রতনগড়ে এসে হাজির হলেন। রবিশঙ্কর পান্নার সন্ধান বলে দিল এবং হীরা ও চুনিকে আশ্রয় থেকে নিয়ে আসা হলো। তারপর হীরা, চুনি ও পান্নার এক ফটো ছাপিয়ে কাগজে সুষমার নামে শ্যামাকান্ত বিজ্ঞাপন দিলেন। সুষমা তখনও কলকাতাতেই ছিলেন। কাগজের বিজ্ঞাপন পড়ে রতনগড়ে এসে হাজির হলেন। টমটম থেকে নামতেই শ্যামাকান্তের স্ত্রী নিজে এগিয়ে গেলেন সুষমা দেবীকে সাদরে আহ্বান জানাতে। বৌদির পায়ে প্রণাম করতেই তিনি দুহাতে সুষমাকে বুকের মধ্যে টেনে নিলেন। তারপর শ্যামাকান্ত যখন সুষমাকে বুকে টেনে নিলেন, ভাই বোনের চক্ষু বেয়ে অশ্রু নেমে এলো দীর্ঘকাল পরে। দাদা, কাঁদিস না বোন, ভুলের প্রায়শ্চিত্ত সকলেই আমরা করেছি। আমার পান্না ও হীরাচুনি তারা রতনগড়ের প্রাসাদে। রতনগড়ের প্রাসাদে? হ্যাঁ, তারাই যে আজ রতনগড়ের সত্যিকারের মালিক।
এসব তুমি কি বলছো দাদা? কেন, তুই কি কিছু জানতিস না? জগদীশ কি কিছু বলেনি? না, তিনি তার কোনো পরিচয়ই আমাকে দেননি। আমিও জিজ্ঞাসা করিনি, বলেছিলেন পরে সব বলবেন। শ্যামাকান্ত সংক্ষেপে তখন সমস্ত কাহিনী সুষমাকে শোনালেন। শুনতে শুনতে সুষমা যেন স্তব্ধ হয়ে যান। তারপর একসময় বললেন, চলো, আমার ছেলে মেয়েদের কাছে আমাকে নিয়ে চলো। চল। সকলে এলো রতনগড় প্যালেসে। বুকের মধ্যে আঁকড়ে ধরলেন সুষমা চোখের জলের ভিতর দিয়ে তার হারানো কন্যা দুই পুত্রকে, যাদের এতদিন তিনি মৃতই জেনে এসেছেন। পরের দিন রাত্রে মণিশঙ্কর এসে উপস্থিত হল রতনগড় প্যালেসে সংবাদপত্রে সব কথা পড়ে। সুষমাই তাকে সাদর আহ্বান জানালেন, এসো মণি। এবং সেই দিনই রাত্রে রতনগড় প্যালেসের কক্ষে বসে শেষ বিদায়ের পূর্বে কিরিটি মথুরাপ্রসাদের প্রশ্নের জবাবে বলেছিল কেমন করে রতিকান্তকে সে সলিল সরকারের হত্যার ব্যাপারে সন্দেহ করে। বলতে গেলে দুটি কারণে তার উপরে আমার সন্দেহ জাগে। প্রথমত, যে আংটিটা আমি দস্তানার মধ্যে পাই তার উপরে আর ইংরেজি শব্দটি মিনাঙ্কিত দেখে আমার প্রথমে মনে একটা খটকা লেগেছিল। সত্যি কে হতে পারে ওই আংটির মালিক? সর্বপ্রথম সন্দেহ করেছিলাম রবিশঙ্করকে, তার নামের আদ্যক্ষর আর, কিন্তু প্রমাণ পেয়েছি তিনি কখনো আংটি বা দস্তানা ব্যবহার করেননি। তারপরে মনে পড়ল ডক্টর ঘোষালের ডাকনাম রুনু, তার আদ্যক্ষর আর। মিসেস ঘোষালের অন্য একটি নাম রমা হলেও আংটির ফাঁদ দেখে তার কথা মন থেকে দূর করেছিলাম। তবে আর বাকি কে থাকে? ডক্টর ঘোষালের বাবার নাম রমাকান্ত ঘোষাল ছিল। আজ তিনি যখন মৃত, তখন তার আংটি একমাত্র থাকতে পারে তার দুই পুত্রের মধ্যে কারো হাতে। ডক্টর ঘোষাল আংটি ব্যবহার করেন না, অতএব একমাত্র থাকা সম্ভব তার ভাইয়ের হাতে, এবং তার নিজের নামও রতিকান্ত ঘোষাল, যার ইংরেজি আদ্যক্ষর আর। আরও একটা ব্যাপার যে মুহূর্তে আমি নিঃসন্দেহ হয়েছিলাম, ডক্টর ঘোষালের বন্দুকের সাহায্যেই হত্যাকারী সলিল সরকারকে হত্যা করেছে, তখন ডক্টর ঘোষালের পক্ষেই ছিল বেশি সম্ভাবনা সলিল সরকারকে হত্যা করার। কিন্তু তিনিই যদি হবেন, তবে ডক্টর ঘোষাল বন্দুকটা ফেলে আসবেনই বা কেন? আর দস্তানা যদি ব্যবহারই করবেন হত্যার সময়, তবে তার মধ্যে আংটি কোথা থেকে এলো? ডক্টর ঘোষাল তো আংটি ব্যবহার করেন না। সঙ্গে সঙ্গে মনে হলো, তবে কি ডক্টর ঘোষালের ঘাড়ে হত্যার অপরাধটা চাপানোর জন্যই এটা হত্যাকারীর একটা ষড়যন্ত্র মাত্র? কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আরো বেশি করে ভাবতে গিয়ে বুঝলাম সেটাই সম্ভব। এবং তাহলে আংটিটা কার হাতের হতে পারে? রবিশঙ্করের নামের আদ্যক্ষরও আর, কিন্তু তার হাতে আংটি ব্যবহারের কোনো চিহ্ন ছিল না। তারপর দস্তানা ও ডক্টর ঘোষালের বন্দুক, সে দুটো রবিশঙ্কর পাবেন কোথায়, যাদের সঙ্গে পরস্পরের মুখ দেখাদেখি পর্যন্ত নেই? কাজেই রবিশঙ্করও সন্দেহের তালিকা থেকে বাদ পড়েন। তখন ভাবতে গিয়ে রতিকান্তর কথাটা আবার মনে পড়ে। সঙ্গে সঙ্গে তার মুভমেন্ট সম্পর্কে আমি খোঁজ খবর নেবার জন্য লোক লাগাই কলকাতায়। তারা সংবাদ দেয় রতিকান্তর মুভমেন্টস অত্যন্ত সন্দেহজনক। আসলে কোনোদিনই সে বর্মায় ছিল না, এবং রাঘবেন্দ্র নয়, রতিকান্ত নাম নিয়েই সে একটা হোটেলে সুইট নিয়ে থাকত। অথচ তার জীবনযাত্রার প্রণালীটা আমিরের মতো। টাকা দিয়ে সে কোথা থেকে পেত তা কেউ বলতে পারে না। অত্যন্ত দুঃসাহসিক কাজ করে রতিকান্ত রতনগড়ে যা হোক শেষ পর্যন্ত এলো। সে জানতো না যে একবার যে পদশব্দ আমি শুনি জীবনে তা আর ভুলি না, এবং একবার যে কণ্ঠস্বর আমি শুনি তাও চিরদিন মনে আমার গাঁথা থাকে। তাই তাকে ডক্টর ঘোষালের গৃহে দেখে চিনতে আমার কষ্ট হয়নি। আর্টিস্ট মানুষ, তাই সে নিজের চেহারার সামান্য অদল বদল ছদ্মবেশ ধারণের জন্য করলেও আমার চোখে সে ফাঁকি দিতে পারেনি। তার প্রতি সন্দেহটা আমার আরো ঘনীভূত হয়েছিল ডক্টর ঘোষালের লেখা চিঠিটার কথা শুনে। আর্টিস্ট মানুষ, তাই তুলি ও রঙের সাহায্যেই চিঠি দুটো সে লেখে, এবং সেটা প্রমাণিত হয়ে গিয়েছিল রবিশঙ্করকে লেখা চিঠিটা দেখেই। সর্বশেষ ও মোক্ষম প্রমাণ তার বিরুদ্ধে তার নিজের হাতের আংটিটা ও তার আঙুলের সেই আংটির ছাপটা, যেটা তার হাতের দিকে নজর করতেই আমার চোখে স্পষ্ট হয়ে উঠেছিল। সে ভেবেছিল শ্যামাকান্তের উপরে যখন পুলিশের সন্দেহটা পড়েছে, তখন তার ভয়ের আর কিছু নেই। সে অনায়াসেই এবারে আবির্ভূত হতে পারে রতনগড়ে। তারপর রবিশঙ্করকে চাপ দিয়ে ভয় দেখিয়ে পান্নাকে উদ্ধার করে এনে তার অভিভাবক হয়ে বসে বাকি জীবনটা রতনগড়ের সম্পত্তি খোশ মেজাজে ভোগ দখল করে যেতে পারবে। অথচ কেউ তাকে কোনোদিনই সন্দেহ করতে পারবে না।
কিন্তু দুটি মাত্র মারাত্মক ভুলের জন্যই সে শেষ পর্যন্ত ধরা পড়ে গেল। প্রথমত, রং আর তুলির সাহায্যে বেনামি চিঠি রবিশঙ্কর ও শ্যামাকান্তকে লিখে, এবং দ্বিতীয়ত গোপনে শ্যামাকান্তরই বন্দুক ও দস্তানা চুরি করে হত্যা করতে গিয়ে। হত্যা করেও হয়তো সে ওইভাবে ধরা পড়তো না, যদি না অসীম আত্মবিশ্বাসে দস্তানাটা ওইখানেই খুলে ফেলে দিয়ে না যেত। কারণ সেই সময়ই দস্তানার মধ্যে অলক্ষ্যে তার আঙুলের আংটিটা খুলে থেকে গিয়েছিল। এতেই কি বোঝা যায় না যে সেটাও পাপ পুণ্যের বিচারকর্তারই চরম বিচার। এখন শেষ কথা হচ্ছে সলিল সরকারকে হত্যার উদ্দেশ্য। সে সম্পর্কেও সকলের বিভিন্ন জবানবন্দি থেকে জানতে আমাদের আর বাকি নেই। সলিল সরকার ও রবিশঙ্করকে হত্যা করে এবং কার্যক্ষেত্র থেকে নিজের দাদাকে হত্যাপরাধে সরিয়ে দিয়ে পান্নাকে গদিতে বসিয়ে রতনগড়ের সম্পত্তি ভোগ করাই ছিল তার উদ্দেশ্য। কারণ হীরা ও চুনির বেঁচে থাকবার কথাটা সে যে জানতো না, তাও আমি পূর্বেই বলেছি। কিন্তু মণিশঙ্কর তার দাদা রবিশঙ্কর সম্পর্কে যখন সকল কথা জানতে পারল, তখন সে লজ্জায় মরমে যেন মরে গেল। এরপর আর কোন মুখ নিয়ে রতনগড়ে থাকবে, তাই সে চলে যাবার জন্য প্রস্তুত হলো। সুষমা, শ্যামাকান্ত ও মিসেস ঘোষাল অনেক বোঝালেন, কিন্তু সে বললে, না, থাকবার জন্য আপনারা আমাকে অনুরোধ করবেন না, যেতে আমাকে হবেই। কিন্তু যাবার মুহূর্তে পান্না সামনে এসে দাঁড়ালো এবং প্রশ্ন করলে, সত্যিই আপনি তাহলে যাচ্ছেন? হ্যাঁ। কিন্তু আমি যদি যেতে না দিই? পান্না, হ্যাঁ, তোমার যাওয়া হবে না, কিন্তু কোনো কিন্তু নয়। বলে গেলাম আমার যা বলবার, বলে পান্না ঘর থেকে বের হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।